সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। অনেক অঞ্চলে শীত বেশি পড়ছে মনে হয়, আমাদের এখানেও বেশ শীত চলছে। তো তারই মধ্যে আমরা সবাই মিলিত হয়েছি। আমি সারাদিন খুব ব্যস্ত থাকি, কম বেশি, অনেকেই জানেন সেটা। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, সেটা আমার অত্যন্ত অনিচ্ছাকৃত ত্রুটি, ইচ্ছাকৃত না। আমি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ রাখছি। তা ছিল ক্লাসটি আমি 8টাতে শুরু করবো, কিন্তু পারিনি। একটু বারণ রিপু, আচ্ছা আমি দুঃখিত, আমার ছোট বোন বারবার ফোন করতেছে। তো মিলন মিলন বারবার ফোন করতেছে, বলো হাতে বলো ফোন করতে। আমার ঘরে মানুষ কমা। যাই হোক, এই ত্রুটির জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা আজকের যে প্রসঙ্গ মায়াজম নিয়ে, আমরা তৃতীয় পর্বের একটি আলোচনা করব। এই তৃতীয় পর্বে আমরা সিফিলিস মায়াজম নিয়ে কথা বলতে চাই। আমি আমার হোমিওপ্যাথি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স এই বইয়ে আমি যেভাবে বিষয়গুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি, ঠিক সেভাবেই একেবারে হুবহু আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয় হলো, আমি আসলে কোনো হোমিওপ্যাথিক বিজ্ঞজন নই। হোমিওপ্যাথিকে ভালোবাসি, ভালোবাসা থেকে বাবা হোমিও চিকিৎসক ছিলেন। আমি একসময় এখানে আসতে চাইনি হোমিওপ্যাথিতে। জীবন থেকে আমি হোমিওপ্যাথির উপর পড়াশোনা কম বেশি করি, কিন্তু আমি এখানে আসতে চাইনি। আমি শিক্ষকতা করতাম, না আসতে চাইলেও হোমিওপ্যাথির প্রতি আমার একটা অনুরাগ ছিল। কোনো হোমিও ডাক্তার দেখলে সেখানে একটু বসতাম, যেখানে শিক্ষকতা করতাম সেখানে হোমিওপ্যাথি চেম্বারে বিকেলে আড্ডা দিতাম ওই ডাক্তার মহোদয়দের সঙ্গে। কোথাও গেলে একটা হোমিও চেম্বার পেলে সেখানে একটু বসতাম। এভাবে ঢাকাতে গেলে কিছু বই কিনতাম। আলিগড় লাইব্রেরির জুম্মা ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, শুধু বই কিনতে বলতে, আপনি প্র্যাকটিস করেন, আপনি এত বই কেন কেনেন? ভালো লাগে পড়তে। এখান থেকে বাবা খুব চাইতেন আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, কিন্তু আমি সেই জায়গাটায় রাজি হচ্ছিলাম না। একসময় বাবা খুব বলতেছিলেন, এবং আমারও যে আয় রোজগার সেটা দিয়ে সংসার সবাইকে নিয়ে ভাই বোন চলাও খুব দুষ্কর হচ্ছিল। বাবা চাইতেন আমি ডাক্তার হবো, এমবিবিএস ছাত্র জীবনে আমার কলেজ লাইফে, কিন্তু আমি সেখানে চান্স হয়নি। তারপর ইউনিভার্সিটিতে, সেখানেও আমি ভালো করতে পারি, আমার সাবজেক্ট হয় নাই, আমি ফিরে আসছি। যাই হোক, সংক্ষেপে বলি, আমি সেই জায়গা থেকে হোমিওপ্যাথি নিয়ে একটু প্রশ্ন জাগে আমার মধ্যে। সেই প্রশ্ন থেকেই আমার সংগ্রহ শুরু হয়। সেটা বলতে পারেন 1991 সাল থেকে আমি প্রশ্ন সংগ্রহ শুরু করি। মানে আমার কাছে জিজ্ঞাসা, অত বই আমি সংগ্রহ করতে পারিনি সেই সময়ে, কিন্তু আমার একটা প্রশ্ন গেলেই ভাবতাম যে এইটা কোথায় পাওয়া যায়, এটা কোন বই আছে। ডাক্তারের সঙ্গে কথা বলতাম, তারপরে নিজে কিছু বইপত্র সংগ্রহ করতাম, সেখানে পাওয়া যায় কিনা। এটা সংগ্রহ করতে গিয়ে আমার পড়াশোনা
নোট করতে গিয়েই পড়াশোনা। যারা আমাকে দেখছেন আমি অনেক কাগজপত্র নষ্ট করেছি জীবনে লিখে লিখে। তো সেই জায়গা থেকে আমার এই প্রশ্ন জানার আগ্রহ, এ থেকে হোমিওপ্যাথির প্রতি আমার প্রেম। সেটা একটা কারণ আছে, একদিন বলবো। প্রেম হওয়ার 3টি কারণ। আমার পরিবারে আমার একমাত্র ছেলে, সে অসুস্থ হয়, কথা বলতে পারেনি, অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করে, হোমিওপ্যাথি সুস্থ হয়। আমার মেয়েও সেই একই অবস্থা, 5 বছর কথা বলতে পারেনি, হোমিওপ্যাথি সুস্থ হয়। আমার স্ত্রী প্যারালাইজড হয়ে গেছিল, সেও হোমিওপ্যাথি সুস্থ হয়। এরপরে আমিও অসুস্থ ছিলাম দীর্ঘদিন, আমাকে ওগর নদীর এক ভদ্রলোক চিকিৎসা করে সুস্থ করেন। এর থেকে বাবা প্রায় বলতেন, দেখ এতগুলো কাজ তুমি সুস্থ হলে, এতগুলো জায়গা থেকে তোমার পরিবারের, তুমি এখনো সময় আছে, আমার ছেলের মধ্যে তুমি করবে। তো সেই থেকে ভাবনা করা, আগে পড়াশোনা একটু করি টুকটাক, সেভাবেই হোমিওপ্যাথিতে আসা। আসার পরে আমার যে জিজ্ঞাসা ছিল বিভিন্ন জায়গায়, দেখবেন আমার বই আমি ভূমিকাও লিখছি, যেটা একজন, এই বইটা আমার হাতে গেলে দেখবেন আমি লিখছি ভূমিকাতে, যেটা একজন মানে শিক্ষা অনুরাগীর প্রশ্ন উত্তরের একটা কাঠামো এই বইটি। এই মায়াজম নিয়ে আমরা মূলত ভালো কোনো বইয়ে পরিষ্কার চিত্র বাংলা মিডিয়ামে পাই না। আমরা কিছু কিছু বই দেখি মায়াজমের উপরে। ইন্ডিয়াতে একটা বই আছে, ভালো বই মায়াজমের উপরে, বিশদ বই। সেটি হলো সুব্রত ব্যানার্জির একটা বই আছে, মায়াজমেটিক প্রেসক্রাইবিং। এটি একটি ভলিউম বই, অনেক দাম, ইন্ডিয়ান 38 টাকা দাম ছিল, এখন বোধহয় আরো বেশি, তাও ইংলিশ মাধ্যমে। এই বইটি আসলে মূলত ব্যাপক মায়াজম নিয়ে কথা বলছে। অনেকের ধারণা মায়াজম নিয়ে এত বিস্তৃত আর কোনো বইয়ে নেই সারা ওয়ার্ল্ডে। সুব্রত ব্যানার্জির এই মায়াজমেটিক প্রেসক্রাইবিং বইটি পড়ে, এই বইটি পড়ার পরে, খুব বিশাল বই তো, আমার মধ্যে খুব জিজ্ঞাসা ছিল যে এত বড় একটা ভার্স জিনিস পড়ে সেখান থেকে কি করে আমরা ধারণাটা নেব। এই বইয়ের কিছু কিছু পড়তে গিয়ে আমার প্রশ্ন জাগে যে এত জায়গা, এত ব্যাপক জিনিস থেকে আমরা কি করে মায়াজম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব। এইভাবে আমি বিভিন্ন পার্ট, ডায়াথেসিস বলেন, মায়াজম বলেন, বিভিন্ন চ্যাপ্টার গুলো, যত বই দেখবেন এখানে আমি 5টি অধ্যায় 80টি 7 12 84 বোধহয় 80টি চ্যাপ্টার করেছি 5টি অধ্যায় এই বইয়ে। সেখানে সব জায়গাতে আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন থেকেই উত্তর সংগ্রহ করার চেষ্টা করা, আর সেই উত্তরই আমি আপনাদের এই বইয়ে মানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আমার জিজ্ঞাসা থেকে এখন আমার একক ভাবনায়, একক জিজ্ঞাসায় হয়তো অনেক বিষয় বাদ পড়ে গেছে, আপনাদের চিন্তায় হয়তো সে থাকবে না। তারপরও আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জিজ্ঞাসা আমার মধ্য থেকে বারবার সেটাকে পরিবর্তন করে আমি আমার প্রশ্ন আরো কি করলে ভালো হয়, আরো কি জানা যায়, সেই থেকেই আমি মূলত এইসব বিষয় নিয়ে আমার একটা ইচ্ছা সবসময় জাগে। আমার যতগুলো কাজ হোমিওপ্যাথির উপরে আমি বলবো সেটি আমার মৌলিক কাজ, একক প্রচেষ্টা, এবং এ ধরনের কাজ বাংলাদেশে কেউ করছে বলে আমার জানা নেই। শুধু ভারতেও কেউ করছে আমার জানা নেই, বাংলাদেশে তো নেই। আমি যে কাজগুলো করেছি ছোট্ট পরিসরে, সেখানে আমি এই একটা বইয়ে এমন ভাবে কতগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো আপনি বই যদি একবার পড়েন 300 সামথিং পেজ হয়তো হবে, বা 290 পেজ থেকে 300, আমার পাণ্ডুলিপিতে আছে 343 পেজ মূল বই। এছাড়াও কিছু ভূমিকা টমিকে এসব কিছু আছে দিয়ে দিয়ে হয়তো টোটাল বইয়ে 310-15 পেজ হবে, হয়তো রেসে যাবে এই সবটাই। তো সেসব জায়গা থেকে আমার জিজ্ঞাসা ছিল আসলে মায়াজম একটা দুরূহ বিষয়। বাবা বলতেন মায়াজম কি গুলিয়ে ফেলি আমরা, বাবা বলতেন যে গুলিয়ে ফেলি। আসলে সব মায়াজমে যখন মিশ্র হয়ে পড়ে তখন সেটাকে আর বোঝা কঠিন হয়ে পড়ে, বাবা প্রায় বলতেন। আমারও জিজ্ঞাসা ছিল যে আসলে ব্যাপারটা কেন বোঝা যাবে না।
না বোঝার কি আছে। সেই জায়গা থেকে আমি কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে আমার এই বইয়ে মায়াজমের একটা চিত্র বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার বোঝার উপরে ভিত্তি করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটি জেনারেলি কিভাবে চেনা যায়, তার হাতের নখ দেখে কিভাবে চেনা যায়, তার কথোপকথন দিয়ে কিভাবে চেনা যায়, তার আচরণ দিয়ে কিভাবে চেনা যায়, চেম্বারে বসে সে কেমন আচরণ করে সেটা দিয়ে কিভাবে চেনা যায়, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি মায়াজমকে চেনার চেষ্টা করেছি এবং আমার বইয়ে লিপিবদ্ধ করেছি। এটা আপনি কোনো বইয়ে এককভাবে পাবেন আমার জানা মতো। সুব্রত ব্যানার্জির বই আছে, বিচ্ছিন্ন ভাবে অনেক কিছু আছে, কিন্তু আমি যেভাবে সাজানোর চেষ্টা করেছি সংক্ষিপ্ত ভাবে, ধরেন মাত্র 11 পেজ বা 12 পেজের মধ্যে একটি মায়াজমকে আমি নিয়ে এসেছি। আজকে গত দুটি পর্বে আমি সূরা এবং সিম্পলিটিকে, আমি ব্যাপক যাব না, মায়াজমের ব্যক্তির বিতর্কে আমি সেটির দিকে আলোচনা করবো। মায়াজমের বিতর্ক আমি একটা ক্লাস করবো, মায়াজমের বিতর্ক এটা নিয়ে আমি একটা ক্লাস আমাদের দেব। সেটি পরবর্তী সময়ে আমি মায়াজম নিয়ে হয়তো 5টি বা 6টি আমার বইয়ের যেগুলো আছে সেটা আমি এক রাজন সংক্রমণের 10 মায়াজম নিয়ে আমি কথা বলবো ধারাবাহিক ভাবে। তো আজকে তৃতীয় পর্বে আমি সিফিলিস মায়াজম নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমরা সূরার ক্ষেত্রে দেখেছিলাম ইরিটেশন এবং ইসিং, যেখানে তন্তুগত কোনো পরিবর্তন ঘটে না। সাইকোসিসে দেখেছিলাম ওভার গ্রোথ অর এক্সেসিভ। সূরাতে আমরা বলছি সবকিছু ল্যাক হয়, মানে সবকিছু কমতি হয়, হাইপো, ল্যাক, স্কান্টি। সাইকোটিকে বলছি ওভার গ্রোথ আর এক্সেস, সবকিছু এক্সেস হচ্ছে, অতিরিক্ত হয়। যেখানে হাইপার থাকে সেই জায়গাটায় আমরা বলি সাইকোটিক। আমরা সিফিলিটিকে আজকে যাব। সিফিলিটিক মায়াজমকে, আমাদের উদ্দেশ্য হলো সিফিলিটিক মায়াজমকে রোগী হিসেবে আমাদের চিনতে হবে। মায়াজমের অনেক বর্ণনা, অনেক বিশাল পৃষ্ঠার বর্ণনা, সেটা আমরা নাই বললাম, কিন্তু আমরা জানো একজন রোগী এলে চেম্বারে আমাদের কাজ হচ্ছে ওই রোগীটাকে আমরা যেন বুঝতে পারি যে এটি কোন মায়াজম সে বিলং করছে, সেটি যেন আমরা পরিষ্কার বুঝতে পারি। সেটি বুঝতে পারলে আমাদের ওষুধ নির্বাচনেও সহায়ক হবে। আমি আমার মেটেরিয়ালিকাতে আমি মায়াজমের একটা ধারণা দিয়েছি, 4 পয়েন্ট। প্রত্যেকটি মেডিসিনের আমি মায়াজমের 4 পয়েন্ট উল্লেখ করেছি। মূল যে 3টা মায়াজম তার 4 পয়েন্ট, আমি প্রত্যেক মায়াজমের 4 পয়েন্ট আমি আলোচনা করেছি। সিফিলিস মায়াজম নিয়ে কথা বলতে গেলে আমরা দেখি, আমরা জানি সবাই যে এটি সিফিলিস রোগ বা উপদংশ রোগ চাপা দেওয়ার ফলে এই মায়াজমটি দেহে আত্মপ্রকাশ করে, এবং বলা হয় আমাদের যতগুলো মায়াজম আছে ধ্বংসাত্মক মায়াজম হচ্ছে সিফিলিস মায়াজম। তাহলে এর মূল কথাটা কি? মূল কথা হচ্ছে ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংস বা ক্ষয়। এর মূল কথা হচ্ছে ধ্বংস বা ক্ষয়। এই সিফিলিস মায়াজমের ক্যারেক্টারটা কেমন, স্বভাবটা কেমন আমরা দেখি। এরা শরীরে ক্ষত তৈরি করে, যখন এই শরীরে কোনো ক্ষত তৈরি হয়, ঘা হয় এবং ঘা থেকে ক্ষত তৈরি হয়ে যায়, হাড় পচে যায়। এই যে কার্বঙ্কল জাতীয় দেখি আমরা, বা এই যে গ্যাংগ্রিন জাতীয় সমস্যার মধ্যে দেখি হাড় ক্ষয় হয়ে যায়, হাড় পচে যায়, বিভিন্ন ভাবে অঙ্গহানি হয়ে যায় একেবারে। সেই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি যে এটা সিফিলিটিক মায়াজম পেশেন্ট বা সিফিলিস মায়াজম সে বহন করছে।
এদের মেন্টালিটি কেমন সিফিলিস মায়াজমের? এদের রোগীরা খুব বিষণ্ণ থাকে, এরা খুব নিষ্ঠুর হতে পারে এবং এরা আত্মঘাতী হয়। আত্মহত্যা, সুইসাইডাল টেন্ডেন্সি থাকে এদের মধ্যে, বা সুইসাইড করেও যে মানুষটি বারবার আত্মহত্যার কথা বলে, আত্মহত্যা করতে চেষ্টা করে বা আত্মহত্যা করে বসে, সেই মানুষটি নিশ্চিত করেই সিফিলিটিক মায়াজম বহন করে চলছেন বা করেছিলেন। এদের অনুভূতিটা ওই রকম আসে মানসিকতার দিক থেকে, যে আমার দ্বারা কিছু হবে না, আমার জীবনে কিছু হবে না, আমি সব শেষ আমার জীবনে। মেন্টালিটির দিক থেকে এরকম হয়। আমরা ক্যান্সার বলি, সেখানে সিফিলিটিক মায়াজমের আধুনিক মায়াজম নিয়ে যারা গবেষণা করেন তারা ক্যান্সারকে অবশ্য সবগুলো মায়াজমের সংমিশ্রণ হিসেবে বলছে। সেটা আমরা পরবর্তী সময় আলোচনা করবো। গ্যাংগ্রিন বলেন, হাড়ের ক্যান্সার, আলসার, কত যে ধরনের ক্ষত থাকে, যত ধরনের ক্ষত, সব ক্ষততেই এই সিফিলিটিক মায়াজম হিসেবে আমরা চিনতে পারি। আমরা সংক্ষেপে একটু চিনলাম। এবারে আমরা যদি আসি সিফিলিস মায়াজমকে চেনার একটু বিশদ আমরা একটু আলোচনা করি। সিফিলিস মায়াজমকে চেনার উপায় কি? আমার বইয়ে আমি একটা টাইটেল লিখছি, সিফিলিস মায়াজমকে চেনার উপায়। উপায়টা হচ্ছে, সিফিলিস হলো পৃথিবীর হোমিওপ্যাথির, সিফিলিস হলো হোমিওপ্যাথির তৃতীয় ও সবচেয়ে ধ্বংসাত্মক মায়াজম। স্যামুয়েল হ্যানিম্যানের মতে সিফিলিস বা উপদংশ রোগ অপচিকিৎসায় বা চাপা দেওয়ার ফলে এটি সৃষ্টি হয়। সিফিলিসের মায়াজমের মূল কথা আমি আগে বলছি, ধ্বংস, ক্ষয়, বিকৃতি। এটি শরীর ও মনকে তিলে তিলে শেষ করে দেয়। তাহলে আমরা কি করে এগুলো চিনবো? সিফিলিস কে চেনার উপায়গুলো আমি পয়েন্ট আকারে বিভক্ত করছি। কতে আমি এক বলে ক, মানসিক লক্ষণটা কিভাবে চিনি আমরা দেখি একটু। সিফিলিসের মন ছোড়ার মতো চঞ্চল নয়, সাইকোপ্যাথের মতো সন্দেহবাতিক নয়। ছোড়ার রোগীরা চঞ্চল থাকে, সাইকোটিক রোগীরা সন্দেহবাতিক থাকে। কিন্তু সিফিলিটিকের রোগীদের মন পুরোপুরি অন্ধকারাচ্ছন্ন ও ধীর থাকে। এদের মনে আমরা দেখি, এদের মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি তাদের থাকে। এটি সিফিলিসের একটি ভয়ঙ্কর লক্ষণ। তোরা রোগী মরতে ভয় পায়, কিন্তু সিফিলিসের রোগী মরতে চায়। ছোট বাচ্চা সেও বলে আমি কিন্তু মরে যাব। একটু কিছু হলে সে গড়ায় দৌড়িতে যায়, বিষ খেতে চায়। কিশোরী মেয়েরা বিষ খেতে চেষ্টা করে। নানা হবেই মার কাছে ইতিহাস শুনলে শোনা যায় এ যাবৎ 5 বার সে মরার চেষ্টা করছে, মরতে পারেনি। এই যে মরতে চাওয়ার বিষয়টি, এই জায়গাটায় তারা ছাদ থেকে তাদের একটা বসে আছে, তাদের মধ্যে কি জাগে, একটা টেন্ডেন্সি জাগে, আমি ছাদে বসে ছাদ থেকে পড়ে মরে গেলে তো ভালো হয়। জীবনের প্রতি তাদের একটা অনীহা এসে যায় এবং তারা মৃত্যু কামনা করে, মরতে চায়। আমরা রোগীদের মধ্যে এরকম দেখি। আত্মহত্যা প্রবণতা দেখলাম, আত্মহত্যা প্রবণতা দেখেও আমরা কিছুটা সিফিলিসকে চিনতে পারি। একটা হচ্ছে চরম হতাশা। এরা মনে করে, আমরা রোগীর কথা বলি, ডাক্তারবাবু আমার মনে হয় আমি আর ভালো হব, এই যেভাবে আমি বাঁচি এ বাঁচার কোনো অর্থ নেই। এরা সব ধরনের আশা হারিয়ে ফেলে। স্মৃতিশক্তির কথা বলি আমরা, এদের বুদ্ধি খুব মোটা হয়, কোনো কথা সহজে বুঝতে পারে না।
স্মৃতিশক্তিটা তাদের নষ্ট হয়ে যায়, এরা অনেকটা বোকা বা জড়বুদ্ধ সম্পন্ন হয়ে পড়ে এক সময়। যে বাচ্চাটিকে আমরা দেখি, স্যার আমার ছেলেটি ক্লাস 4 পর্যন্ত ফার্স্ট হতো, সোরা স্যার আমার ছেলেটি ধীরে ধীরে অবনতি হচ্ছে, এখন কলেজে গেছে, প্রথমে 5 পর্যন্ত ফার্স্ট, 8 পর্যন্ত 10 রোল, মেট্রিক পাস করছে টানে টুনে, এখন সে পড়াশোনাই করতে চায় না, কথা শোনে না, সারাদিন ঘুম হয়ে থাকে, কারোর সঙ্গে কথা বলে না। এই যে স্টেজ গুলো সে সোরা সাইকোসিস এবং সেক্রেটিভ কন্ডিশনে চলে আসছে। এরা এক সময় হতাশায় ভোগে, এদের বিচার বুদ্ধি শক্তি লোপ পেয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে এরা খুব হিংস্র হয়ে পড়ে। যত খুন করে মানুষ, যত খুন হয়, যাদের দ্বারা খুন হয়, তারা প্রত্যেকেই সেলিব্রিটি। অর্থাৎ এরা খুব নিষ্ঠুর হয়, হিংস্র হয়। এরা মানুষ খুন করতে বা কোনো জীবজন্তুকে কষ্ট দিতে বা কাউকে কষ্ট দিতে এরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। আমার ছেলেটি স্যার ছোটবেলায় কি ভদ্র ছিল, কি শান্ত ছিল, কিন্তু আজ আমার ছেলেটি ওর বাবাকে মেরেছে, যা আমি ভাবতেও পারিনি। মানে এতটা অধপতন নৈতিক দিক থেকে, যেটাকে আমরা বলি ডিজেনারেশন। সিভিলিটির মূল কথা হচ্ছে, সিভিলিস্ট মার্গের মূল কথা হচ্ছে ডিস্ট্রাকটিভ, ধ্বংসাত্মক এন্ড ডিজেনারেশন। একটা অধপতিত অবস্থায় সে চলে যায়, সেটা শারীরিক ভাবেও যায়, শারীরিক ভাবে যায় রোগী বলে, আমরা পরে আলোচনা করছি। এরা এই হিংস্রতা পরে তারা বিষণ্ণতায় ভোগে, ডিপ্রেশনে চলে যায়। এরা কারোর সঙ্গে কথা, স্যার সেটা কি হাসি খুশি ছিল, কত ভালো কলেজ পড়তে, স্কুলে যেত, এখন কারোর সঙ্গে কথা বলা, চুপচাপ থাকে, সবসময় মুখ ভারী করে থাকে। প্রশ্ন করলে খাবার 5 বার বললে, 10 বার বললে, একবার একটু আবার খেতে আসে, তাও তার মর্জি। এই যে তার অবস্থাটা চলে যায়, একটা ডিপ্রেশনে সে চলে যায়। শারীরিক ভাবে আমরা চিনতে পারলাম কিছুটা যে এই বিষয়গুলো থেকে আমরা সিভিলিটিক একটা মানুষকে মানসিক দিক থেকে আমরা বুঝতে পারি। এবারে আমরা শারীরিক লক্ষণে যদি যাই, শারীরিক স্তরে সিফিলিস মানেই হলো যেখানে টিস্যু বা হাড় নষ্ট হয়ে যাচ্ছে, সেটি আর পুনর্গঠন হচ্ছে না, স্বাস্থ্যটি ভেঙে যাচ্ছে, ভেঙেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে, ভেঙেই যাচ্ছে। আপনারা দেখবেন টিউবারকুলামের স্বাস্থ্য ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে সিফিলিস এবং সোরা সম্মিলিত রূপ হচ্ছে টিউবারকুলার। মানে সিফিলিস মায়াজম, এই যে কেউ যদি বলে স্যার শরীরটা খুব ভালো ছিল, কিন্তু দিন দিন আমি স্বাস্থ্য আমার ভেঙে যাচ্ছে, দেখুন একেবারে হাড়ের সঙ্গে মাংস লেগে গেছে। এই যে তার যে ক্ষয় প্রবণতা, নষ্ট হয়ে টিস্যুগুলো নষ্ট হচ্ছে, তার এটি কিন্তু সিফিলিটিক মায়াজমেরই পরিচয়। মায়াজমের পরিচয়। এখন আমরা দেখি পেটে আলসার, শরীরে যেখানেই কোনো ঘা সহজে সারতে চায় না, গর্ত হয়ে থাকে, গর্তের কিনারাগুলো খারাপ হয়ে যায় এবং দেখতে খুব নোংরা, সেইটাই সিফিলিসের একটি ফতোবা আলসার। সেখানে সিফিলিস মায়াজম আছে। আমরা জানি সোরায় কোনো ধরনের আকারগত পরিবর্তন করে না, সাইকোসিস আকারগত পরিবর্তন করে, সিফিলিটিকে আকারগত পরিবর্তনের চূড়ান্ত রূপ দিয়ে দেয়, ধ্বংসাত্মক রূপ দেয় সে। এই যে হাড়ের ক্ষয়, আমরা প্রায় বলি স্যার ডাক্তার বলছে মাজার হাড় ক্ষয় হয়ে গেছে, এমআরআই করছে, মাজার হাড় ক্ষয় গেছে। এই জাতীয় সমস্যাগুলো কিন্তু, এই যে বোনের যে ক্যারিসটা, এটা কিন্তু সবসময় সিফিলিটিক মায়াজম। এই যে অস্টিও মায়োটিস, যেটা হাড় পচে যাওয়া, গেন্ডিন হয়ে যাওয়া, সবগুলো সিফিলিটিক মায়াজম। এতে সব ধরনের ব্যথা বেদনা, শারীরিক স্তরে যত ব্যথা বেদনা হয়, সাধারণত সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত ব্যথা বেদনা বৃদ্ধি থাকে, সেগুলো আমি পরে আলোচনা করব। অকাল পার্থক্য,
সিফিলিস মায়াজম মানুষটিকে তার ডিপ্রেশন, তার মেন্টাল যে কন্ডিশন থাকে সে থেকে, এবং তার যে ক্ষয় প্রবণতা সেটা থেকে তাকে ধীরে ধীরে একেবারে বুড়োতে পরিণত করে ফেলে। অকালে সে বার্ধক্যে পরিণত হয়ে যায়, অকালে তার চুল পড়ে যায়, দাগ হয়ে যায়, দাগ পড়ে যায় অকালে। এই মানুষগুলো সবই সিফিলিটিক পেশেন্ট এবং সিফিলিস মায়াজম দ্বারা প্রবল ভাবে আক্রান্ত। দাঁতগুলো ঘাস কাটা, দ্রুত দাঁতগুলো ক্ষয় হয়ে যায়। যেখানে আমরা ক্ষয় দেখি, ডিজেনারেশন দেখি, সেই জায়গাটাই সিফিলিসের জায়গা। এদের স্রাব গুলো কেমন, ডিসচার্জটা কেমন হয় শরীর থেকে, যে কোনো ধরনের স্রাব, সেটা হোক পুজ, ঘাম, সর্দি, যা কিছু হোক, সেখান থেকে একটা পচা মাংসের মতো দুর্গন্ধ আসে। স্যার আমার ঘাম থেকে একেবারে বিশ্রী পচা গন্ধ আসে, স্যার আমার মাসিকের স্রাব থেকে বিশ্রী পচা গন্ধ আসে, আমার সাদা স্রাব থেকে বিশ্রী স্রাব আসে। এই যে ডিসচার্জ হয়, এই ডিসচার্জ গুলো সবসময় খুব পচা মাংসের মতো আসে। আর একটা জিনিস, এদের যে নৈতিক অধপতন ঘটে, এরা নেশা করে, এরা নেশায় আসক্ত হয়ে পড়ে, নেশায় আসক্ত হয়ে পড়ে। আর একটা জায়গা আছে, যেহেতু এরা ধ্বংস করে, ধ্বংসাত্মক মায়াজম সিফিলিটিক, এই জায়গাটায় আর একটা জায়গা আছে। যত দেখেন পুরুষের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, বন্ধাত্ম, অর্থাৎ বাচ্চা হচ্ছে না, সেটা পুরুষের দোষ হতে পারে, তার সিমেন্ট প্রবলেম থাকতে পারে, সিমেন্টের কোয়ালিটি কোয়ান্টিটির ভালো না থাকতে পারে, আবার মেয়েদের বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, সেই জায়গাটা কিন্তু সিফিলিটিকের সিফিলিস মায়াজমের কারণে এটি হয়ে থাকে। যত বন্ধাত্ম আপনি দেখবেন, যত গর্ভপাত দেখবেন, গর্ভপাত ঘটাচ্ছে ওই মানুষটি 10 বার, 5 বার, 6 বার, 9 বার, তার বাচ্চা সে রাখতে চায় না। সে এটি কেন রাখতে চায় না? তার মধ্যে একটা নৈতিক ভাবে তার একটা অধপতন ঘটছে, সে বাচ্চা কোনো কিছুর বিনিময়ে রাখবে না। যে মানুষটি বাচ্চা পেটে আসছে, বাচ্চা চায়নি, কিন্তু বাচ্চা আসছে, তারা রেখে দিছে। যে রাখতে চায়নি, সে যে কোনো ভাবে ওকে আবাসন করিয়েছে, বা গর্ভপাত হয়ে যাচ্ছে, গর্ভপাতের টেন্ডেন্সি থাকতে পারে, ইচ্ছাকৃত গর্ভপাত থাকলেও এটিকে আপনি সিফিলিটিক মায়াজম হিসেবেই জানবেন। তাহলে আমরা দেখলাম চেনা শারীরিক স্তরে এবং মানসিক স্তরে কিভাবে চেনা যায়। এক নজরে দেখি, আমার বইয়ে আমি একটা শখ করে দিচ্ছি। এক নজরে সিফিলিস মায়াজমের প্রথম হলো বিষয়, সেখানে মূল কথা অনুভূতি, রাজবৃদ্ধি, স্রাব, প্রকৃতি। ডান পাশে শখে করছি সিফিলিটিক মায়াজমের বৈশিষ্ট্য। এক, মূল কথা আমরা এতক্ষণ আলোচনা থেকে দেখলাম ডিস্ট্রাকশন এবং ডিজেনারেশন বা ডিক্রেশন। এই অনুভূতিটা কেমন? তার হাড় ছিঁড়ে ফেলার মতো, করাত দিয়ে কাটার মতো ব্যথা। রাজবৃদ্ধি কখন হয়? সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বাড়ে, এবং গরম বিছানায়, গরমে বা গরম বিছানায় এদের কষ্টটা বাড়ে। স্রাবটা কেমন হয়? অত্যন্ত দুর্গন্ধযুক্ত, পুজ মিশ্রিত, পচা মাংসের মতো গন্ধ। প্রকৃতিটা কেমন? এরা শরীরকে ভেঙে ফেলে, গর্ত করে এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে টানে, ধ্বংসের দিকে নেয় তারা। এই হলো এক নজরে। এখন আমাদের রোগী যেহেতু আসে, আমাদের যদি সুযোগ আছে, রোগীর নখটা একটু দেখে রাখি। নখ রোগী আপনাকে অভিযোগ করতে পারে, নাও করতে, নখ দেখে আপনি কিন্তু মায়াজম চিনতে পারেন। আমি আগে আলোচনা করেছি, সিফিলিটিক মায়াজমের হাতের নখ দেখলেই কিভাবে চিনবেন? দেখবেন এদের নখগুলো কাগজের মতো পাতলা। এরা অভিযোগ করে, স্যার নখ সপ্তাহে 3 বার কাটা লাগে, না হলে বিছানায় আঁচল লাগে, ভেঙে ভেঙে যায়, এত পাতলা স্যার, নখগুলো একেবারে খুব ভাবে ভাঙে। অনেক সময় দেখা যায় নখগুলো দেবে দেবে যায়, গর্ত হয়ে যায়, দেখতে চামচের মতো লাগে, মানে কিছু দিকে দেবে যায়। এরপরে
নখের উপর ছোট ছোট দেখবেন, ছোট ছোট গর্তের মতো, অনেকেরই নখ দেখা যায় ভিতরে বিন্দু বিন্দু ছোট ছোট গর্তের মতো দেখা যায়। এগুলো, এই নখ থাকলে আপনি বুঝতে পারবেন সিফিলিটিক মায়াজম বিলং করছে। অনেকের নখ কোনায় পৌঁছে যায়, পুজ হয়। এই যে আপনি জানছেন যে পুজ মানে পুজ ফর্মেশন করা এদের একটা কাজ, যে ধ্বংস করে, এরা পুজ করে নখটা মরে মরে পোস্ত পোস্ত করে মরে যাচ্ছে। স্যার আমার নখ দেখেন, হাতের নখটা দেখেন, যেমন পাতলা তেমন কিভাবে নখটা পুজ হয়, যন্ত্রণা হয়, খুব কষ্ট হয়েছে। নখগুলো ভরা, দুবার নখ তুলে ফেলেছি কিন্তু নখ ঠিক হচ্ছে না, কারণ তো মায়াজমকে তো ঠিক করতে পারছে না। নখ তুলে কি হবে, পচনশীল। এবং আরেক শ্রেণীর নখদের দেখা যায় নখগুলো এবড়ো থেবড়ো, দেখতে কুৎসিত, অসমান নখ, যেমন পাতলা তেমন অসমান, তেমন ফোটা ফোটা গর্তের মধ্যে থাকতে পারে। এই ধরনের নখগুলো দেখলে আমরা খুব সহজেই কিন্তু আমরা হাতের নখ দেখি রোগীদের। আপনার হাতের নখটা কেমন দেখি? স্যার নখ দেখাবো না, আমার নখ খুব অসুন্দর। কেন সুন্দর? স্যার বিশ্রী, দেখেন না নখগুলো কেমন বিশ্রী, কালো কালো হয়ে গেছে। তারপরে দেখেন স্যার এগুলো সমান না, মানুষের নখ কত সুন্দর সমান, আমার নখগুলো সমান না। আর স্যার কি বলবো, নখ কাটা লাগে না আমার, এমনি ভেঙে ভেঙে যায়। আপনি নিশ্চিত হয়ে গেলেন মায়াজমটি। এবারে আমরা একটু দেখি, আমাদের রোগী এবং ডাক্তারের সঙ্গে কথোপকথন হচ্ছে, দেখি সিফিলিটিক মায়াজমের রোগীরা তাদের কথোপকথন এবং আচরণ কেমন করে আমাদের চেম্বারে এসে। এটি আমি পর্যবেক্ষণ করেছি এবং আমি সেভাবে আমার বইয়ে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। সিফিলিস মায়াজম জগতের সবচেয়ে, যারা মায়াজম বরণ করে তাদের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন একটা অধ্যায় হচ্ছে, জগতের সবচেয়ে অন্ধকার হচ্ছে সিফিলিস মায়াজমের স্ট্রেসটি, যখন সে এটি বহন করে। ছোড়া রোগীরা ভয়ে ছটফট করে, সাইকোসিস রোগীরা সন্দেহ লুকিয়ে রাখে, সন্দেহ করে লুকিয়ে রাখে। সিফিলিসের রোগীরা হতাশায় ডুবে থাকে। এক চেম্বারে একজন সিফিলিস্টিক মায়াজমের রোগীর কথাবার্তা আচরণ কেমন হয় তা চিনতে আমি আপনার নিচের পয়েন্টগুলো লক্ষ্য করুন। আমি লিখেছি ভাবে, উদাসীনতা দেখবেন, সবাই চলে গেছে, সোরা এসে ব্যস্ত দেখাইয়া, স্যার আমার একটু বাড়িতে রোগী কাজ আছে, স্যার স্যার আমাকে আগে দেখেন। স্যার আমার সমস্যা নাই, স্যার আপনি কি ধরনের রোগী দেখছেন? আপনি কি বিদেশি ওষুধ ব্যবহার করেন? সিফিলিটিক রোগীরা দেখবেন, রোগী 25 জন আপনার সিরিয়ালে আছে, ওই রোগীটি there is no complaint, তার কোনো অভিযোগ নেই, চুপচাপ বসে আছে। কে আপনি? আর আমি আপনার রোগী, কিছু বলবেন? হ্যাঁ স্যার আপনাকে একটু দেখাবো ভাবছি। তার অভিযোগ নেই, সে চুপচাপ বসে আছে। যখন আপনি ডাকলেন তখন মাথা নিচু করে ধীরে ধীরে তার সমস্যা আপনার কাছে মাথা নিচু করে বলতে থাকবে। তাহলে আমরা চিনতে পারি কিনা মানুষটিকে, যখন এই সে সিফিলিটিক মায়াজমে খুব ভাবে আক্রান্ত হয়, তখন তার হতাশা, তার দুশ্চিন্তা এমন ভাবে ভর করে, সে কোনো আশার আলো আর দেখে না। আমি আপনাদের সঙ্গে, আপনারা থাকবেন, একটু সময় বেশি গেলেও আমি একটি রোগীলিপি দেবো, আমার নিজের কোনো একটা রোগীলিপি আমি এখানে আলোচনা করবো কিভাবে চেনা যায়। তাহলে আচরণ, এরা চেয়ারে এসে ধপাস করে বসে পড়ে, মেঝের দিকে তাকিয়ে বা জানলার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে থাকে, মনে হয় এই পৃথিবীতে সব কিছু হারিয়ে গেছে, পৃথিবীতে বড় দুঃসময় চলছে। আপনি যাকে জিজ্ঞেস করেন, ডাক্তার জিজ্ঞাসা করেন আপনার সমস্যা কি, আমি লিখছি এখানে, এরা বিরস মুখে বলতে পারে জানি না, বাড়ির লোকেরা আমাকে নিয়ে এসছে তাই আসছি, আমার আর ভালো হয়ে লাভ নেই স্যার, ওদের জোরাজুরির কারণে আপনার কাছে আসছে, আমার আসার ইচ্ছা ছিল না। এরা শোনার মতো বক বক করে না, অত্যন্ত কম কথা বলে, কারণ হতাশা ভর করে তার মধ্যে, দারুণ হতাশায় সে ডুবে আছে, তার কথা বলতে মন চায় না, তার এই পৃথিবী ভালো লাগে না, তার সংসার ভালো লাগে না, সে জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা এসে গেছে।
সেই জীবন রাখতে চায় না। প্রশ্ন করলে এরা বিরক্ত হয়, স্যার ওষুধ দিলে দেন, এত কথা আমি বলতে পারবো না, আমার ভালো লাগে না। অথবা আপনার সমস্যা কি, উত্তর দেয় না। সমস্যা কি এটি, সমস্যা কি ওটি, হ্যাঁ এরকম হ্যাঁ বা না কথা বলে উত্তর দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে চরম হতাশা এবং চিন্তা থাকে, যেহেতু এই কারণে তারা আত্মঘাতী হয়, তাদের কথার মধ্যেও সেটি প্রকাশ করে। কথোপকথন কিভাবে বলে, আমি লিখছি কথোপকথন, ডাক্তারবাবু আমাকে এমন কোন ঔষধ দিন যাতে সব জ্বালা জড়িয়ে যায়। বেশ থেকে লাভ কি, আমার দ্বারা কিচ্ছু হবে না, আপনি আমাকে এমন ওষুধ দেন এই কষ্ট থেকে আমি যেন পরিত্রাণ পাই। আচরণ ডাক্তারকে প্রশ্ন করে না, বরং সে ধরেই নেয়, প্রশ্ন রাখার কারণ কি, যে আমি তো আর ভালো হব না, আমার এই জীবনে কিচ্ছু হবে না। এরা এদের দীর্ঘশ্বাস ফেলে বারবার করে। আপনি প্রশ্ন করে চলছেন, সে উত্তর দিতে যায় না, বরং সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কারণ তার মধ্যে হতাশা এমন ভর করছে, সে মনে করে এত কথা উত্তর দিয়ে লাভ কি, আমি তো ভালো হব না। বোঝার ক্ষমতা, যে ছেলেটি পারত সেই ছেলেটি এখন পারে না। এই যে জেনারেশন হয়ে গেছে, তার নৈতিক ভাবে তার অধপতন ঘটছে, ফিজিক্যালিও ঘটছে, মেন্টালিও ঘটছে। সে মনে হয় কি, আপনি তাকে প্রশ্ন করেন, আমি আচরণে লিখছি আচরণ, আপনি কোনো প্রশ্ন করলে এরা ফ্যাল ফাল করে তাকিয়ে থাকে। প্রশ্নটি হয়তো 2-3 বার করতে হয়, তারপর তারা বুঝতে পারে, স্যার কি জন্য বললেন, আপনি শুনছেন আপনার কি বলছি আমি। এরা অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে দারুণ ভাবে, কারণ তারা অন্য জগতে থাকে। তারা বাঁচার কথা, আসার কথা কিছু দেখে না, যে কারণে আপনার কথাও সে গুরুত্ব দিয়ে শোনেননি, মন দিয়ে শোনেনি। এই জন্য তাদেরকে বারবার প্রশ্ন করতে হয়। স্মৃতিশক্তি, এরা নাম, তারিখ, জায়গার নাম বেমারুন ভুলে যায়। সাইকোসিসের রোগী কথা আটকায়, কিন্তু সাইকোসিসের রোগীরা মনেই রাখতে পারে না, যে কারণে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে না। এরা রাতের কথা খুব বর্ণনা করে, রাতের বিভীষিকা বর্ণনা, রোগের কথা যখন এরা বলে আপনাকে, তখন এরা খুব জোর দিয়ে বলবে সেটি হলো রাত, এদের প্রসঙ্গে রাত থাকবে। কিভাবে বললো, ডাক্তারবাবু সারাদিন আমি দিব্যি ভালো থাকি, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে যেই রাত হয়, এই আমার হাড়ের ব্যথা, এই আমার শরীরের ব্যথা, এই আমার এখানে সেখানে, সারা রাত আমি ঘুমাতে পারি না, আমার এই কষ্টের জন্য ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে হয়। রাতটা আমার ডাক্তারবাবু খুব কষ্টে কাটে। এদের কথোপকথনে রাত উল্লেখ করবে, প্রসঙ্গ আপনি করবেনই, আলোচনা শুরু করলে আপনি দেখবেন সে তার কথোপকথনে রাতের কথা উল্লেখ করবে। আরেকটা কথা এরা অভিযোগ করে, বান্ধবীরা মেসেজ দিয়ে দিয়ে সেটা হলো বাপ্পা গেছে কেন, অনেক সময় নোংরা থাকতে পছন্দ করে, ওদেরও ইয়া হচ্ছে না, তাদের ডিপ্রেশন কাজ করে, তো হতাশা কাজ করে একটা, যে কারণে তারা ঠিকমতো গোসল করে না, ঠিকমতো খায় না। মা ও বাবা অভিযোগ করে, স্যার ছেলেটা কি সুন্দর পরিপেটি থাকতো, গোসল যাবো, জামা পরে যেটা আছে সেটা গায়ে দেয়, যেখানে যাবে সেখানে যায়, দেখেন সাতটা কি নোংরা, একটু পরিষ্কার করে না, কোনো কথা বলে না। এরা আর একটা জায়গায় যেটা নিষ্ঠুর থাকে, এই কারণে আপনি যদি এদেরকে বারবার প্রশ্ন করেন, তখন এরা খুব নিষ্ঠুর হয়ে যেতে পারে, রাগ হয়ে যাবে ভয়ঙ্কর ভাবে, আপনাদের খুব খারাপ দৃষ্টি তাকাতে পারে। আমি আগল ঝাহাতে পয়েন্ট আছে, আগল ঝাহাতে আমি একটি মেয়েকে দেখেছিলাম, যে বলছে আমি বলছি কি, আমি আমার বৌমাকে এবং সহকারীদের বলছি কি, দেখ ভাই মেয়েটাকে আমি প্রশ্ন করি, এই মেয়ে তুমি এত খারাপ কেন, তুমি এভাবে এরকম করো কেন, সে বাঁচবে না, মরে যাবে, আমাকে বিষ দাও, অমুক দাও, তমুক দাও। আমি যাইনি, তুমি খারাপ কেন বলছি,
ওরে বাবা, সে আমাকে মেরেই ফেলবে। স্কেল ধরছে আমার টেবিলের উপর, বড় পেস্টটা 18 ইঞ্চি সে ধরছে, আমাকে পিটেন দেবে। আপনাকে এখনই আমি খুন করে ফেলবো, আপনাকে মেরে ফেলবো, এই কথা বলে একা একা অজ্ঞান হয়েছে। এই মেয়েটিকে আমি একবার মাত্র সত্যি দিয়েছি, একবারেই সে আমাকে তার যে বন্ধু সঙ্গে আসছে, সে বলছে দাদা এখন সে অনেক ভালো আছে। বাবা এটা কিন্তু অন্য পাশে বসে। আমি আরেকদিন কথা বলবো। আমরা এক নজরে এখন দেখি এই যে তাদের যে কথোপকথন, আমরা দেখি চেম্বারে বসে সে কি করে। যখন চেম্বারে আসে জিম মেরে এক কোণাতে বসে থাকে, নড়াচড়া করতে চায় না। কথা কিভাবে বলে? খুব ধীরে কথা বলে, অস্পষ্টস্বরে কথা বলে, জড়ানো গলায় কথা বলে, খুব কম কথা বলে। মানসিকতা সব শেষ হয়ে গেছে, আমার দ্বারা আর কিছু হবে না। ডাক্তারের কাছে প্রত্যাশা, কোনো প্রত্যাশা নেই। সবাই বলে আমি ভালো হবো, কিন্তু আমাকে বলে না আমি কি ভালো হবো। মেজর অবস্থায় গিয়ে এরা চিকিৎসা বলে চিকিৎসা করে লাভ কি, আসলাম পরিবারের চাপে, ছেলে মেয়েদের চাপ, আমি বুঝি যে চিকিৎসা করে কোনো লাভ হবে না। এই হলো ডাক্তারদের কাছে প্রত্যাশা। তাহলে আমরা দেখলাম এক নজরে চেম্বার চিত্র আচরণ এবং কথোপকথন। এবারে আমরা দেখি সিফিলিটিক মারাজনের রোগীরা যেভাবে কথা বলে। আমি আমার সমস্ত লেখাতে প্যাশেন্ট ভাষণকে গুরুত্ব দিয়েছি, এবং সেটা কোনো মেটাফরিক অর্থে নয়, সরাসরি আমার মেটাফরিক দেখবেন টোটালটা রোগীর বক্তব্য। আমার প্রত্যেকটি মেটাফরিকাতে শুধু রোগীর বক্তব্য। প্রত্যেকটি ওষুধে, একটা ওষুধ 18 পেজ আমি বর্ণনা করেছি। প্রত্যেকটি ওষুধ আমার বইয়ে 154টা মেডিসিন আছে 2 খণ্ডে, এর প্রত্যেক জায়গাতেই প্রত্যেকটি মেডিসিনে 18 পেজে বর্ণনা আছে। 180টি রুব্রিক পাবেন আপনারা। রোগীর কথোপকথনের নিচে 180টি রুব্রিক আছে, গুরুত্বপূর্ণ রুব্রিক। ওই মেডিসিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রুব্রিক গুলোকে আমি আমার মেডিসিনে স্থান দিয়েছি রোগীর কথোপকথন থেকে। সিফিলিটিক কিভাবে কথা বলে আমরা দেখি একটু। এখানে আমি 20টি আমার বইয়ে সিফিলিটিক মারাজমের 20টি প্যাশেন্ট ভার্সন আমি দিয়েছি। 1, ডাক্তারবাবু আমাকে এমন কোন ঔষধ দিন যে আমি চিরতরে ঘুমিয়ে পড়তে পারি, এই জীবন আমার আর ভালো লাগে না, সারাদিন আমি ভালো থাকি, সন্ধ্যা হওয়ার পর থেকে আমার সমস্ত কষ্ট বাড়তে থাকে, রাত্রে আমি ঘুমাতে পারি না, আমি আজ মাসের পর মাস ঘুমাতে পারছি না, বেশি আমার কি লাভ? আমাকে চিকিৎসা করে লাভ কি? আমি জানি আমি ভালো হব না, কিন্তু ছেলেদের চাপের কারণে আমি আপনাদের কাছে এসেছি। আমি কিছুই মনে রাখতে পারি না। আপনি যত প্রশ্ন করেন, কি বলছেন, কি করছেন, আমি মনে রাখতে পারি না, খেতে পারি না। আমার চশমাটা কোথায় রাখি, আমার শার্টটা কোথায় রাখি, আমার স্যান্ডেল কোথায় রাখি, আমি সব ভুলে যাই। আমার মাথা মনে হয় ফাঁকা ফাঁকা লাগে। ডাক্তারবাবু প্রশ্ন করলে এখন আবার তাকেই বলবেন, ডাক্তারবাবু কি জন্য বললেন? আমি আপনার কথা বুঝতে পারিনি, আবার একটু বলবেন। আমার পায়ের এই ঘা থেকে খুব বিশ্রী পচা গন্ধ আসে, এই গন্ধ আমি নিজেই সহ্য করতে পারি না। এমনকি আমার এই গন্ধের কারণে আমার সন্তানরা, আমার স্ত্রী পর্যন্ত আমার কাছে থাকতে চায় না। এভাবে বেঁচে আমার লাভ কি? দেখুন এই ঘাটা আজকে আমি 8 মাস ভুগতেছি, পায়ের ঘা নিয়ে, শুকাচ্ছে না, চামড়া ফাটে, পেটে গর্ত হয়ে যায়, আবার শুকায়, আবার মনে ভালো হয়, ভালো হয়। ডাক্তার দেখাচ্ছি দীর্ঘদিন, কিন্তু ভালো হচ্ছে না। আমি যখন রাগের মাথায় থাকি তখন কাউকে খুন করতে আমার হাত কাঁপে না, আমার মধ্যে কোনো দয়া মায়া কাজ করে না। আমি আমার স্ত্রীকে বলেছি আমি যখন রাগ করব তখন আমার সামনে থেকে দূরে থাকবে, নাহলে আমি তাকেও মেরে ফেলতে পারি।
যারা মাদকাসক্ত হয়ে পড়ে এই হতাশা থেকে, তারা অনেক সময় বলে, স্যার নেশা বা মাদকাসক্ত, মাদক না হলে আমি বাঁচতে পারি না। যখন আমাকে মদ দেওয়া হয়, নেশার দ্রব্য দেওয়া হয়, তখন আমি একটু শান্তি পাই। আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, সবাই আমাকে বিরক্ত করে, এটা আমার খুব খারাপ লাগে। আমি একা একা চুপচাপ থাকলে আমার ভালো লাগে। ডাক্তারবাবু দেখুন, আমার মাথায় গোসা গোসা চুল ওঠে। 2 বছর আগেও আমার সুন্দর চুল ছিল, এখন এই রোগে হওয়ার পর থেকে, এই সমস্যা হওয়ার পর থেকে আমার চুল গোসা গোসা চুল উঠে যাচ্ছে। চুল আমার প্রায় পড়ে শেষ হয়ে গেল, এমনকি আমার চোখের ভুরু পড়ে যাচ্ছে। এই যে আমরা দেখি গর্ভপাতের সমস্যাগুলো, অকালে গর্ভপাত হয়, এটি সিফিলিটিক মায়োজমি দায়ী এর জন্য, সিফিলিস মায়োজমি দায়ী এর জন্য। বাচ্চাটা পেটে আসার 3-4 মাসের মধ্যেই নষ্ট হয়ে গেল। এই পরপর 3 বার হয়ে গেল, 2 বার হয়ে গেল, আবার বাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না? দেখো বিয়ের পরে ভাবলাম বাচ্চা এসে গেছে, বিয়ের পরেই একে রাখা যায় বলেন, নষ্ট করেছি। কয়বার নষ্ট করেছি? এই 4 বছর পর্যন্ত 3 বার নষ্ট করেছি। এখন তো বাচ্চা কনসেপ্ট করছে না। দেখছেন তার মানসিকতা। একদিকে তার অটো গর্ব, অনেকের বাচ্চার পেটের পর নষ্ট হয়ে যাচ্ছে, আবার নষ্ট করছে নিজে। এই দুজন মানুষই আক্রান্ত মারাত্মক ভাবে। দাঁত গুলো ক্ষয় হয়ে যাবে, বাচ্চার দাঁত ক্ষয় হয়ে গেছে, একটা অপকায় খেয়ে গেছে দারুণ ভাবে, কমাতে বলতে দাঁড় হয়ে গেছে দাঁতে। এরা সিকিউরিটি দেখ অভিযোগ করে, প্রভু আমার দাঁত গুলো একটার পর একটা খেয়ে যাচ্ছে, দেখুন দাঁতে খুব ধার, কড়া যেমন ধার হয়ে গেছে। মাঝে মাঝে ডেন্টাল ডাক্তারের কাছে গিয়ে একটু করাত দিয়ে ঠিক মানে ঠিক করে আনতে হয়, নাহলে এত ধার যে জিভ ভয়ে লাগে। এরা সিকিউরিটিক মাধ্যম বিলং করে। দিনের পর দিন আমার পায়খানার বেগ হয় না, মল এত শক্ত, কিন্তু তাতে আমার কোনো কষ্ট বা জ্বালা হয় না। আমরা এমন রোগী দেখি 1 মাস পায়খানা হচ্ছে না, তার কোনো উপদ্রব নেই। কেন ডাক্তার কাছে আসছে? আরে ভাই আমার তো অভ্যাস হয়ে গেছে, আমি 1 মাস 1.5 মাস পর পায়খানা করি। ওই আপনার দাদা খুব বিরক্ত করে, এই জন্য আসতে হয়। আর কি সমস্যা আছে? আর কি সমস্যা আছে? আছে নানাবিধ সমস্যা। ডাক্তারকে দেখে লাভ নাই, অনেক দেখাইছি, কোনো কাজ হয় না, আর আসবো ওনার দেখাইতে। আপনি ওই এইটি ওষুধ দিতেন, বেশি কথাবার্তা বলা ভালো না, আমার পায়খানা হয় কিনা সেটা একটু দেখে। আসছি আমার দাদার কথার জন্য। এক মহিলা আমার সবাই চাকরি করে, হাজব্যান্ড গভর্নমেন্ট স্কুলের টিচার, তার এই অবস্থা। 1 মাস 1.5 মাসে পায়খানা হয়, প্রচুর হাসি দেয়। তখন তোয়ালি রেখে নিয়েছে, একটা বড় তোয়ালি ভিজে যায় সারাদিন, বলছে আমার 2টা তোয়ালি রাখতে হয়, একটা ভিজে যায় অফিসে, আর একটা পায়খানা হয় 1 মাস 1.5 মাস 2 মাস পর পর। সে বেঁচে আছে, স্বাভাবিক খাবারও খায়, যায় কোথায়? এরা সিকিউরিটিকে রোগী। উদাসীন, অসুখ বাড়লো না কমলো ওতে আমার কিছু আসে যায় না, যা হয় হবে। আপনি হুদ দিলে দেন, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমি এই সংসারের বোঝা, আত্মজ্ঞান থেকে বলে আমি সংসারের বোঝা, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি সংসারের কোনো দায়িত্ব পালন করতে পারি না, আমি সংসারের জন্য কিচ্ছু করতে পারি না, আমার দ্বারা কিছু হবে না, আমার বেঁচে থাকাও উচিত না। এরা মাংসও খেতে চায় না। খাবারের দিক থেকে দেখবেন যে সব রোগীরা বলে যে মাংস দেখলে আমার বমি আসে, মাংস আমি খেতে পারি না। এই মাংসের প্রতি অনীহা সিকিউরিটিক মার্জনের একটা বড় পরিচয়, বড় চেনার মাধ্যম। জিহ্বা দেখবেন, অনেকে জিহ্বা দেখলে আপনার অনেক ডাক্তার শুধু জিহ্বা দেখে। আমি আমার কমপ্লিট চিলড্রেন কিট বইয়ে বাচ্চাদের জন্য বই করছি ম্যাথমেটিকা, শুধুমাত্র বাচ্চাদের ম্যাথমেটিকা, বাচ্চাদের উপরে ভিত্তি করে 76টি মেডিসিন দিয়ে আমার একটা বই রেডি হয়ে গেছে, সেটিও আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেবো হয়তো। সেটি একটা কমপ্লিট করে ফেলছি। সেখানে আমি 76টি মেডিসিন সংগ্রহ করেছি। সেখানে আমি জিহ্বার কথা স্পষ্ট উল্লেখ করেছি। জিহ্বা, এই যে ফাটল জিহ্বা, গর্তের মধ্যে দাগ হয়ে যায়, লম্বা ফাটা দেয় জিহ্বায়, এটি সিকিউরিটিকের একটি বড় নিদর্শন।
স্নায়বিক সমস্যা থাকতে পারে, আমার হাত পা কাঁপে, হাত পা অবশ হয়ে যায়, আমি সোজাভাবে হাঁটতেই পারি না হাত পা কাঁপার জন্য। এই যে এই যে নার্ভাস সিস্টেমের যে কাজগুলো, এই যে নামনের যেটা আমরা বলি অবশ ভাব, কাঁপার যে সমস্যা, ট্রিমলিং যেটাকে বলি আমরা, এইগুলো কিন্তু সিফিলিটিক মায়াজমকে বিলং করে। বংশগত ইতিহাসের মধ্যে কি সিফিলিটিক মায়াজম থাকে, যেমন আমার দাদুর মদ পান করতেন সিফিলিটিক মায়াজম, আমার দাদু আত্মহত্যা করেছিলেন সিফিলিটিক মায়াজম, আমার পিসিমা গলায় দড়ি দিয়ে মারা গেছে সিফিলিটিক মায়াজম। অথবা যদি জানা যায় তার মা সে পঞ্চম সন্তান আর তার আগে 2-3টা সন্তান মায়ের বাচ্চা নষ্ট হয়ে গেছে, আপনি জানবেন ওই বাচ্চাকেও সিফিলিটিক মায়াজম বিলং করছে। আর ঠিক এ কারণেই হোমিওপ্যাথিতে রোগীর ইতিহাসগুলো কমপ্লিটলি জানা উচিত, তাহলেই ভালো রেজাল্ট হয়েছে। আচ্ছা, এই হলো আমার সিফিলিটিক মায়াজমকে স্প্লিনার। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই বইয়ে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। একটু আত্মস্থ করতে পারলে আপনি রোগী হিসেবে যতগুলো দিক আমি আলোচনা করেছি, সিফিলিটিক মায়াজমকে আপনি চিনতে পারেন, বা সিফিলিস মায়াজম একজন রোগীকে আপনি অবশ্যই বুঝতে পারেন বা চিনতে পারবেন আশা করি। আমি 25/3/2025 একটি রোগী দেখেছিলাম। সেই রোগী, আপনারা এখানে লক্ষ্য করবেন, আমরা রোগীর ভাষ্যগুলোকে ইদানিং সে যেভাবে বলে আমরা সেভাবে নোট করি, যেভাবে বলে উল্টা পাল্টা আমরা সেভাবে নোট করি, পরে আমরা 8টি ফরম্যাটে সাজাই। এই রোগীর লিপিটিও আমি সেভাবেই আপনাদের দেখাবো। রোগীর নাম মোহাম্মদ আবু রায়হান, বয়স 29 বছর, পেশা বেকার। ভদ্রলোক মাস্টার্স কমপ্লিট করছেন, অনার্স মাস্টার্স বিএম কলেজ থেকে, এবং বেকার আছেন। শারীরিক গঠন স্বাস্থ্য খুব ভালো ছিল, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছেন, চোখের কোটরে কালি পড়ছে, চুলগুলো মনে হয় আশ্রয় না, তেল পানি নেয় না, বিষাদগ্রস্ত চেহারা, বাড়ি বাকেরগঞ্জ, বরিশাল। রোগী আমাকে যা বলছে, সারাক্ষণই আমার সময় যখন আমার আসছে, দিন শুক্রবার ছিল না কি ছিল আমার মনে নেই ঠিক মতন, আমার ছুটির দিন ছিল, আমার এত শিক্ষিত ছেলে সে প্রশ্ন উত্তরে সব মাথা নিস, মানে অনিচ্ছায়, খুব অনিচ্ছায় সে উত্তর দিচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছি, আপনি কেন এসেছেন? আমি আসলে কেন এসেছি জানি না। কিছু বলুন। কি আর বলবো, আমার বাঁচতে ইচ্ছা করে না। কেন বাঁচতে ইচ্ছা করে না? মাস্টার্স পাশ করে 5 বছর বসে আছি, কোথাও চাকরি হচ্ছে না। আমার মনে হয় আমি একটা ব্যর্থ মানুষ। আমি অনেক পড়াশোনাও করেছি, কিন্তু কিছু হলো না। বাড়ির সবাই আমাকে নিয়ে অনেক আশা করে, আমার তাদের আশার বিপরীতে আমি তাদের কিচ্ছু করতে পারি না। ঠিক এই সময় আমার মরতে ইচ্ছা করে। সত্যি কথা বলতে, এজন্য আমি প্রায় ভাবি, আমি যখন বাড়ির ছাদে থাকি, আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু আমার হতাশা আমাকে গিলে ফেলছে। আমি একা একা রাতে বসি ছাদে, সেখান থেকে আমাকে আমার মনে হয়, বা কোথাও চলতে গেলে উঁচু জায়গায় উঠলে, ফাঁকা জায়গা থাকলে আমার ইচ্ছা হয় আমি সেখান থেকে ঝাঁপ দিয়ে স্যার, আমার জীবনটা আমার কাছে খুব বোঝা মনে হয়। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয়? এর চেয়ে মরে যাওয়াই ভালো। স্যার জানেন, আমার শরীরটা শেষ হয়ে যাচ্ছে। আমার প্রধান সমস্যা হলো মাথা ব্যথা আর হাড়ের ব্যথা। দিনের বেলাটা কোনো মতে কাটে দুর্ঘটনায়, কিন্তু বেলা সন্ধ্যা হওয়ার পর থেকে আমার মাথা ব্যথা, হাড়ের ব্যথা এমন ভাবে শুরু হয়, মনে হয় আমার হাড়গুলো কিছু দিয়ে ছিঁড়তেছে। পায়ের নড়ার হাড়গুলো মারাত্মকভাবে ব্যথা হয়ে যায়, সারা ছটফট করি, ভোরের থেকে একটু কমে। একটা বাজে সমস্যা হলো
আমার মুখের ভেতর, জিভে আর গলায় প্রায়ই আমার গায়ের মধ্যে থাকে। মনে হয় মাংসগুলো জায়গায় জায়গায় জমা হয়ে গেছে। আমি ঝাল খেতে পারি না, আমার মুখ থেকে খুব দুর্গন্ধ আসে। আমি অনার্স মাস্টার্স পাস করার ছেলে স্যার, আমার মুখ থেকে লালা পড়ে ঘুমলে বালিশ ভিজে যায়। আমার মাথার চুল ছিল খুব ভালো, দেখুন স্যার এখন আর যত্ন করি না চুলে। চুলে প্রচুর চুল পড়ে যাচ্ছে, দেখুন কি পাতলা হয়ে গেছে চুলগুলো। আমার মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল দিয়ে আর কি হবে? আমার বাঁচতে ইচ্ছা করে না স্যার। আমার ব্যক্তিগত কিছু স্বভাব বলি স্যার আপনাকে, আপনি বারবার প্রশ্ন করছেন, আপনাকে বলি। ছোটবেলায় আমার শরীরে খুব পাস্তা হতো, মলম লাগিয়ে, বাবা মা ডাক্তার দেখে মলম লাগিয়ে ভালো করেছেন। আর লজ্জার কথা বলতে আমার লজ্জা করে। ইদানিং হতাশা কাটাতে আমি মাঝে মাঝে ড্রিঙ্ক করি, বন্ধুদের কাছে যাই, ড্রিঙ্ক করি। আমি তো আয় করতে পারি না, বন্ধুদের কাছ থেকে সহায়তা নেই। এবং এর থেকে নেশা করতে করতে এখন আমার নেশার প্রতি একটা মারাত্মক নেশা না করতে পারলে মনে হয় পাগল হয়ে যাব। ঠান্ডা পানি, ঠান্ডা খাবার আমার খুব পছন্দ। গরম খাবার আমার একদম সহ্য হয় না। রাতে লেপ মুড়ি না দিলেও আমার চলে না। আমার দাদুর নাকি সিফিলিস রোগ ছিল শুনেছি, তার নাকটা বসে গিয়েছিল, তাকে সবাই বসা নাক বলতো, বসা নাকে ডাকতো নাক বসা হিসেবে। আমার মেজাজ খুব খিটখিটে হয়ে গেছে, আমি সবার সঙ্গে ফেসমাস করি। আমাকে কেউ বিরক্ত করলে আমি খুব রাগ হয়ে যাই, মনে হয় আমি সবাইকে মেরে ফেলি। আমি শুধু অন্ধকার ঘরে একা একা থাকতে পছন্দ করি। আমার এই যন্ত্রণার কি কোনো শেষ আছে, নাকি মৃত্যুতেই মুক্তি হবে স্যার? এই কেসটি আমার কাছে আসছে, আমি এই কেসে ওষুধ দিয়েছি 25/3/2025। আমি একটু বিশ্লেষণ করে দেখাই আমাদের মতো বিশ্লেষণ কিভাবে আমরা করি, একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন, 2-3 মিনিট লাগবে। আমরা এই যে বক্তব্য থেকে তার লোকেশন আমরা সাজিয়েছি, 1 নম্বরে লোকেশন, আর পায়ের টিবিয়া এবং মাথার হাড়, হাড়ের ভিতরে গভীর ব্যথা, লোকেশনে মুখগহ্বর, জীব ও গলার ভিতরে ক্ষত আছে, মাথা চুল পড়া, মন আত্মহত্যার প্রবণতা। এর লোকেশন কোন কোন জায়গায় আছে, মানে মনে গেছে, মাথা, মুখ, হাড়ে। এরপরে আমরা নিয়ে এসেছি কজেশন, এই কারণে তিনি রোগাক্রান্ত। বংশগত ভাবে দাদুর সিফিলিস রোগের ইতিহাস আমরা জানতে পেরেছি, তার ছোটবেলায় চর্মরোগ, মলম দিয়ে চাপাতে হয়েছে। আর একটা হচ্ছে তার কজেশন, সে বেকার, চাকরি বাকরি হচ্ছে না। এই যে তার হতাশা থেকে তার মধ্যে একটা ব্যর্থতা বোধ, হতাশা ব্যর্থতা বোধ জন্ম নিয়েছে। তার অনুভূতিটা কেমন? হাড়ের ব্যথা, মনে হয় করাত দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। মানসিক অনুভূতি কেমন? জীবনটা তার কাছে বোঝার মতো মনে হয়, এটা ভারী কিছু মনে হয়, লোডিং অফ লাইফ তার মনে হয়। সহগামী লক্ষণ কি আছে? 4 নম্বরে বলছি আমার সহগামী লক্ষণ, কনকমিটেন্ট। যখন ঘুমায় তখন মুখ থেকে দুর্গন্ধ লালাস্রাব, ঘাম, প্রচুর ঘাম হয়, কিন্তু ঘামে তার উপশম হয় না। আমাদের সহগামী লক্ষণ দুটি। মেন্টাল জেনারেল আসি যদি, তার আত্মহত্যার প্রবণতা, কোথাও থেকে জায়গা থেকে তার লাভ দিয়ে আত্মহত্যা করতে ইচ্ছা করে। হতাশা, চরম নিরাশা, নিজেকে সম্পূর্ণ ব্যর্থ মনে করছে। রাগ, সান্ত্বনা দিলে তার রাগ বাড়ে, পরিবেশ সদস্যদের তার খুব রাগ হয়। নির্জনতা, সে একা অন্ধকার ঘরে থাকতে পছন্দ করে। ফিজিক্যাল জেনারেলে 6 নম্বর আমার স্টেজে, ফিজিক্যাল জেনারেলে আকাঙ্ক্ষা, তার মদ খেতে আকাঙ্ক্ষা এখন তার, এবং ঠান্ডা পানিও খেতে চায় সে। ঘুম, রাতে অনিদ্রা, হাড়ের ব্যথার জন্য ঘুমাতে পারেন না, চুল গোসা গোসা ওঠে তার। ইতিহাস, পারিবারিক ইতিহাসে সিফিলিস ও ব্যক্তিগত ইতিহাসে চর্মরোগে চাপা দেওয়ার মতো ঘটনা আমরা এখানে লিখেছি। রাগ বৃদ্ধি, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত, গরমে বা বিছানায় শুয়ে, উপশম,
দিনের বেলায় ঠান্ডা কিছু প্রয়োগে কিছুটা উপশম হয়। দ্বিতীয় পর্যায়ে আমরা রোবরিক নিয়েছি। দেখুন, রোগীর লক্ষণগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ রোবরিক নির্বাচন করা হলো। মাইন্ড সুইসাইডাল ডিসপোজিশন, থ্রোয়িং হিমসেলফ ফ্রম এ হাইট, তার উঁচু জায়গা থেকে লাফ দিয়ে পড়ে মরতে ইচ্ছা করে। হাড়ের ব্যথায় এক্সট্রিমিটিস আমরা গেছি, পেইন, বোনস, নাইট, রাতে তার হাতে ব্যথাটা বাড়ে। এক্সট্রিমিটিস পেইন, বোরিং, টিবিয়াতে ব্যথা হয়। মুখের ক্ষততে দিয়েছি মাউথ আলসার, অফেন্সিভ, মাউথ স্যালাইভেশন, স্লিপ ব্রিদিং, আমরা রুব্রিক নিয়েছি। সাধারণ লক্ষণ আমরা নিয়েছি জেনারেল নাইট, সানসেট টু সানরাইজ অ্যাগ্রাভেশন, আমরা মডালাইটিসে গেছি। জেনারেলিটিসে ফুড অ্যালকোহল ডিজাইর, হেড হেয়ার ফেলিং, বানসেসিন, তার গোসা গোসা চুল পড়ে, হেয়ার ফেলিং, বানসেসিন, গোসা গোসা চুল পড়ে। মায়াজমটা আমরা দেখি। এখন আমরা অনেকগুলো রুব্রিক নিয়েছি এখানে, 3টা 2টা 5টা, 5 আর 2 7, 11টা রুব্রিক নিয়েছি আমরা মোট। মায়াজম বিশ্লেষণ সিফিলিটিক মায়াজমের একটি উৎকৃষ্ট উদাহরণ, কারণ ধ্বংসাত্মক প্রতি রোগীর মানসিক স্তরে, আত্মহত্যা শারীরিক স্তরে, হাড়ের ক্ষয়, হাড়ের ব্যথা, আলসারেশন, চুল পড়া, চরম ধ্বংসলীলা তার মধ্যে চলছে। রাত্রিকালীন বৃদ্ধি, সেখানেও সিফিলিটি, বংশগতিতে দাদুর সিফিলির ইতিহাস এবং শরীরে মায়াজমেটিক সক্রিয় হওয়ার মূল কারণ। আমরা এই রোগীকে আমরা 3টি ওষুধের কথা ভাবছি। একটা হচ্ছে অরামমেট, 2 নম্বর হচ্ছে সিফিলিনাম, 3 নম্বর হচ্ছে মার্কসল। আমরা দেখেন অরামমেট এই রোগীকে প্রেসক্রাইব করা হয়েছিল 25/3/2025-এ। কেন আমার পছন্দ? কেন? মানসিক শিক্ষিত বেকার যুবকের ব্যর্থতা থেকে আসা চরম হতাশা, নিজেকে দায়ী মনে করে এবং ওষুধ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে চায়। এটি অরামমেটের মূল কথা। শারীরিক স্তরে হাড়ের গভীরে ব্যথা, বিশেষ করে রাত্রি বৃদ্ধি, হাড়ের আবরণীয় পেরিওস্টিয়ামে আক্রান্ত হওয়া, এখানেও অরামের একটি কথা আছে। মায়াজম, সিফিলিটিক মায়াজম ঔষধ ও শরীর ও মন উভয় স্তরে তার ধ্বংস প্রতিরোধ করতে পারে। এক্ষেত্রে এই রোগীর জন্য আমরা ওষুধ প্রেসক্রিপশন করি। আমরা যদি এক কথায় বলি, বেকারত্ব, ব্যর্থতা, ওষুধ থেকে লাভ দেওয়ার মানসিকতা, হাড়ের ব্যথা, সব মিলিয়ে আমি এই রোগীর জন্য অরামমেটকে নির্বাচন করি। আমি একে 25/3/2025-এ অরামমেট 200, প্রশ্ন আসতে পারে কেন 200 দিলেন? আমি মনে করেছি তার ডিজেনারেশন অনেকটা ঘটে গেছে ফিজিক্যাল এবং মেন্টাল স্তরে, যে কারণে শক্তি দিতে খুব গভীর, মানে বড় শক্তি, 200 অবশ্যই শক্তি, হাইপোটেন্সি, কিন্তু একেবারে অধিক হাইপোটেন্সি দিতে চাইনি। 200 2 ডোজ দিয়েছিলাম 15 মিনিট পর পর, এবং 1 মাসের ফাইটম দিয়ে তাকে 1 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ফাইটম দিয়েছে ঝাঁকি পদ্ধতিতে। 30/4 সে আমাকে ফোন করছে, কোনো উন্নতি নাই। 30/4 আসছে আমার কাছে, আবার কোনো উন্নতি নেই শারীরিক এবং মানসিক কোনো দিক থেকেই। রোগী আরো হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল মনে হয়। আমি তাকে অরামমেট থেকে সরিনি, অরামমেট 1N 1 ডোজ, 2টা পিল দিয়ে সুগারে মিলিয়ে দিয়ে আর ফাইটম 1 মাসের। ভদ্রলোক বাড়ি গিয়ে 15 দিন পরে আমাকে ফোন করছে, ফোনে জানিয়েছেন প্রচুর সর্দি হয়ে কয়েকদিন যাবৎ কষ্ট পাচ্ছেন, অন্য কোনো ঔষধ খেতে পারবেন কিনা। তবে মানসিকভাবে বেশ ভালো মনে হচ্ছে। অন্য কোনো ঔষধ খেতে বারণ করা হলো। 2/6/2025-এ আসছে, আমার সাথে দেখা করলেন। হতাশাগ্রস্ততা অনেকটাই কেটেছে মনে হলো, বেশ হাসি খুশি দেখাচ্ছে। আমাকে বললেন, স্যার আমি মনে হয় বাঁচবো, মনে কেমন যেন একটা জোর পাচ্ছি। আমার ব্যথাটা এখনো আছে, তবে আগের চেয়ে অনেক কম। প্লাসিবো আবার 1 মাসের। এই ছেলেটি এখন
এলজিডিতে মাস্টার রোলে চাকরি করছেন এবং ভালো আছে, আর তাকে ওষুধ দিতে হয়নি এখন পর্যন্ত। এই প্রায় ওষুধ দিচ্ছে বোধহয়, গত মাসে ওষুধ নিছে, এখন পর্যন্ত ভালো আছে, আরামেটি চলছে ওষুধ। তার আরো শারীরিক সমস্যা আছে, তো দেখবো আমরা সেটা পরবর্তী সময়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। নমস্কার। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নিহার রঞ্জন রায় স্যারকে, তার আজকের উপস্থাপনকৃত চমৎকার একটি রোগীলিপির জন্য এবং তার পূর্বে আজকের অত্যন্ত মূল্যবান ক্লাসটির জন্য। তো স্যারের আবারও আমি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। তো যাই হোক, আমি ডক্টর ওমর ফারুক স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার আজকের ক্লাস এবং রোগীলিপি সম্পর্কে কিছু আলোকপাত করতে চাচ্ছেন। স্যার, কাইন্ডলি আপনি আপনার মন্তব্য পেশ করুন। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে মায়োজমে তৃতীয় পর্ব সিফিলিস কে আমাদের সামনে তুলে ধরেছেন। এবং স্যার সারাদিন আজকে ব্যস্ত ছিলেন, বাড়িতে এসে রেস্ট না নিয়ে আমাদের জন্য অত্যন্ত কষ্ট করে অনেক সুন্দরভাবে আজকে আলোচনা করেছেন। খুবই মনোমুগ্ধকর আলোচনা করেছেন, যা অতি সহজেই আমরা স্যারের মেডিসিনকেও চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। এই আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে স্যার যে গর্ভপাতের বিষয়টা তুলে ধরেছেন এবং যে গর্ভ নষ্ট করে, এটা আমরা আগে মানে এতটা বুঝতে পারছিলাম না। এখন স্যার যেভাবে আমাদেরকে সহজ ভাষায় বুঝাইছেন, এখন বুঝতে আর কোনো কষ্ট হইল না। বিশেষ করে স্যারের কাছে একটি দাবি রইল এই, স্যার যে রোগীলিপিগুলো বর্ণনা করেন আলোচনা শেষে যদি এই রোগীলিপিগুলো আমাদের গ্রুপে দিয়ে দিতেন, মনে হয় আরেকটু ভালো হয়তো, উপকৃত হতো। এটাই আজকে বিশেষ স্যারের কাছে একটা রাখলাম, প্রস্তাবনা রাখলাম, সামনে যে আলোচনা হবে যে রোগীর লিপিগুলো দিবেন, সেগুলো যদি আমাদের গ্রুপে দিয়ে দিতেন তাহলে হয়তো আমরা আরো স্মরণ বা মনে রাখতে সহজ হইতো। এটাই ছিল স্যারের কাছে বলা। জি, আদব স্যার। পরের কারো কথা থাকলে একসঙ্গে প্রশ্ন করুক, আমি পরে উত্তর দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে স্যার। প্রিয় উপস্থিতি, আপনাদের কারো মন্তব্য, মতামত অথবা সুপরামর্শ অথবা এই আজকের ক্লাসটি এবং রোগীলিপি সম্পর্কে প্রশ্ন থাকলে আপনারা কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন এবং স্যারের সমীপে আপনার প্রশ্ন অথবা মতামত অথবা ক্লাস সম্পর্কে আলোকপাত করবেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কারো যদি কোনো মন্তব্য থাকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। তারপরে আপনি আপনার ভজন ওঝা স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি আপনার মন্তব্য স্যারের সমীপে পেশ করুন। নমস্কার স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে। স্যার যেভাবে উপস্থাপন করেছে সত্যিকার অর্থে ভীষণ ভীষণ রকমের প্রশংসার দাবিদার। আমি কয়েকটা ক্লাসে যাই, কিন্তু স্যারের মতো এই মনোমুগ্ধকর মানে ভিতর থেকে বলা এইটা আমি কোথাও পাই না। এই জন্য আমি স্যারের এই ক্লাসগুলোকে সবসময় অমৃত বাণী হিসেবেই বলি। আমি কখনো ক্লাস বলি না, অমৃত বাণী বলি। তো স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাইছি, আমরা যখন বা রোগীরা যখন 1 মাস 2 মাস পায়খানা করেন না, তখন সেক্ষেত্রে মানে ওইগুলো মানে পায়খানাটা কিভাবে থাকে, কি হয়, যদি এইটা একটু আপনি বলতেন স্যার, আমি একটু আমার আর একটু ভালো লাগতো স্যার। ধন্যবাদ, আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। পরের প্রশ্ন করুক, আমি উত্তর সবাইকে দেবো একসাথে, সমস্যা নেই, সবাই প্রশ্ন উত্তর দেবো।
প্রশ্ন। আচ্ছা, এরপরে হ্যান্ড রাইজ করেছিলেন ডক্টর সঞ্জয় রয়। নমস্কার Hello? স্যার। হ্যাঁ স্যার, হ্যালো স্যার, শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি বলছি স্যার, এই যে লাস্টে স্যার যে আমাদের রোগীলিপিটা দিল, এই রোগীলিপিটা উনি যে ওষুধটা সিলেক্ট করেছেন, কিন্তু এইখানে তো যখন মুখে দুর্গন্ধ বা লালা পরে মাস্ক আসতে পারতো, সিপিলিন আসতে পারতো, কিন্তু স্যার যে মানে এই যে দিয়েছেন, ওষুধটা দিয়েছেন, যদি ভালো করে যদি আমাকে বুঝিয়ে বলতেন আমাদের, তাহলে ভালো হতো যে কোন পরিপ্রেক্ষিতে আপনি স্যার এই ওষুধটা মানে দিল আর কি, অ্যালার্মেন্ট যে ওষুধটা দিয়েছেন, এটা আর একটু ভালো করে বললে আমার একটু সুবিধা হতো। আচ্ছা, যাই হোক, স্যার পরবর্তী বলছেন। প্রশ্ন কেউ করতে চান তো আমার অনুরোধ থাকবে, আপনারা প্রশ্ন করবেন সরাসরি, কোনো সমস্যা নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, ডাক্তার ওমর ফারুক গ্রুপে রোগীলিপি দেওয়ার প্রসঙ্গ বলছেন। রোগীলিপি গ্রুপে দেওয়া কোনো কঠিন কাজ নয়, এটি একটি সহজ বিষয়। এবং আমি আপনাদের রোগীলিপি দেওয়ার চেয়ে আমি যখন যখন আমরা এই ক্রনিক কেসগুলো আলাপ করবো, বিশেষ করে এই মায়াদমের শেষে আপনাদের সঙ্গে আমি একদিন একুয়েট কেস আর একদিন ক্রনিক কেস আমার এই বইয়ের থেকে আলোচনা করবো। এখানে আমি দেখাবো কি করে রোগীলিপি করতে হয়, এই 8টি পয়েন্ট কি করে কালেকশন করতে হয়, কিভাবে সাজাতে হয়। এটি দেখলে আপনি নিয়মিত ভাবে দেশে দেখেন যে কিভাবে সাজাতে হয়, এবং সাজাতে পারলে আপনি ওমর ফারুক বোধহয় আমাকে একটা রোগী পাঠিয়েছিলেন, আপনি দেখছেন যে কি করে আমরা সাজাই, এবং আপনাকে আমি সেই রোগীলিপি করে দিয়েছি। এভাবে সেদিন ময়মনসিংহ থেকে বিজয় দে পাঠিয়েছে, বরিশাল থেকে পাঠিয়েছে, আমি সেগুলো করে দিই। আমি সবাইকে বলি ক্রনিক রোগীর ক্ষেত্রে 8টি ধাপ রেখে আপনার রোগীলিপি যেভাবে রোগী বলে লিখে আমাকে পাঠান, আমি উত্তর দেবো। এবং আপনারা দেখবেন, আপনারা প্র্যাকটিস না করলে এইভাবে রোগীলিপি দেখে শিখতে পারবেন না। আমার সঙ্গে কাজ করুন, দেখবেন খুব অচিরেই আপনার ডায়েরির মান 6 মাস 1 বছরের মধ্যে দেখবেন আপনি চমৎকার ভাবে অর্গানের আলোকে একটি রোগীলিপি করতে পারেন। আমি আশা করি সেটি শিখুন, রোগীলিপি দেখে নয়, নিজে রোগীলিপি করে শিখবেন, সেটি আমার অনুরোধ। এবং আমি আপনাদের এ ব্যাপারে সহযোগিতা করে যাচ্ছি, করব। আর দ্বিতীয় প্রশ্ন হলো ভজন ওঝা। আপনি সায়েন্স স্টুডেন্ট, আমি যতদূর জানি আপনি ম্যাথমেটিক্সের টিচার। আপনি জানেন যে আমাদের গোলাবেল থেকে কোলন পর্যন্ত বা বায়ুপথ পর্যন্ত কত ফিট দীর্ঘ। আমাদের এইটা প্রায়, যদি আমরা মানে মাপে বলি, তাহলে সেটি প্রায় 21 ফিট লম্বা। হয়তো খাবারের চাহিদা যেভাবে থাকার কথা সেভাবে থাকেন, কিন্তু সে কোনো উপদ্রব ফিল করেন না। এটি আমরা 1 মাস 1.5 মাস পায়খানাতে 1 মাসটা অ্যাভেলেবেল দেখি, 1 মাস 15 দিন 20 দিন, এটা একেবারে খুব সাধারণ একটি ব্যাপার, পায়খানা হয় না। কিভাবে থাকে, আমাদের যে গলাবেল থেকে এ পর্যন্ত সেটা অনেক একটা বড় রাস্তা, এবং খাবার চাহিদা তুলনায় কমে যায় নিশ্চয়ই, অতটা হয়তো খেতে পারেন না। 15 দিন 20 দিন পায়খানা হয় না, অ্যাভেলেবেল দেখা যায় 20 দিন 25 দিন অ্যাভেলেবেল দেখি আমরা রোগীদের মধ্যে। আর বাকি যদি বলি, সেটা সৃষ্টিকর্তার ইচ্ছে, কেন হয় না, কিভাবে হয় না। তো আসা হোক এই প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে ডাক্তার সঞ্জয় ইন্ডিয়া নদিয়া থেকে প্রশ্ন করছেন। সঞ্জয় রায় খুব ভালো প্রশ্ন করছেন যে কেন দিলেন না। আমি আশা করি আমি শুধু পয়েন্টগুলো বলছি আপনাকে, আপনি, আমার প্রথম যুক্তি হচ্ছে এই মানুষটি শিক্ষিত বেকার যুবক, এই বেকারত্বের কারণে তার হতাশা, এবং কজেশনে মাঝে যাই, তাহলে আমি কজেশনকে মনে করি, এবং হ্যানিম্যানও বলছে কজেশন ইজ দ্য কিং অফ এ কেস। কি কারণে তিনি রোগী হচ্ছেন সেটির গুরুত্ব, সেটি হচ্ছে রাজা। কজেশন ইজ দ্য কিং অফ এ কেস।
ওষুধ নির্বাচনের ক্ষেত্রে কজেশনকে যারা বেস করতে পারে ভালো মতন, সঠিক কজেশনকে তারা ওষুধ নির্বাচনে প্রায়ই ব্যর্থ হয়। এর সঙ্গে যদি তার ফিজিক্যালি কিছু লক্ষণ শারীরিক মানসিক থাকে, আমরা কজেশনকে খুব গুরুত্ব দিই মারাত্মক ভাবে আমাদের চেম্বার গুলোতে। আমাদের যারা অনুসরণ করে তারাও তাদেরকে বলি, আমিও নিজে করি কজেশনকে। আমি এ কারণে আমার আর্ট লিপির প্রথমে লোকেশন, তারপরে আমি কজেশনকে নিয়ে আসছি। আমার একেবারে প্রথমেই বলতে পারেন লোকেশনের পরেই কজেশনকে আমি গুরুত্ব দিই হাইয়েস্ট। সেই জায়গাটায় কি কারণে সে দীর্ঘ 5 বছর বেকারত্বের অভিশাপ বহন করছে। দ্যাটস আর ভেরি গুড কজেশন। দ্বিতীয় কজেশন, সে তার দাদুর কাছ থেকে সিফিলিটিক মায়াজমকে বিলং করছে। তৃতীয় কজেশন, সে চর্মরোগকে সাপ্রেস করছে। এরপরে ফিজিক্যাল সিমটমে কোথায়? মেন্টাল সিমটমে সুইসাইডাল টেন্ডেন্সি তার মধ্যে কাজ করে। ফিজিক্যালি আরেকটা লক্ষণ আছে, তার হাড়ে ব্যথা কখন বাড়ে, তার কষ্টটা, তার মাথা ব্যথা, হাড় ব্যথা কখন বাড়ে, তার পেরিওস্টালজিক ব্যথাটা বা তার এই যে হাড়ের আবরণীতে যে ব্যথা আমরা বলি, সেটা ব্যথাটা কখন বাড়ে? অ্যাগ্রাভেশন যদি আপনি বলেন, অ্যাগ্রাভেশনে মানে মডালিটিস আমরা দেখি তার বৃদ্ধিতে কখন বাড়ে? তার বাড়ে হলো রাতে। এই যে যে কজেশন তিনটি সমানভাবে সাপোর্ট করছে। এরপরে তার রাতে বাড়ে মায়াজম, আমরা নিলাম এটা সিফিলিটিক মায়াজমকে গুরুত্ব দিতে গেলে আপনাকে সিফিলিটিকের রাজা, মানে একটা বড় সিফিলিটিক রাজা বলতে আমি রাজা বলি না, রাজা আরো অনেক ওষুধ আছে, কিন্তু একেবারে মেজর একটা সিফিলিটিক মেডিসিন হচ্ছে অরাম। এই যুক্তির কারণে আমি অরাম দিয়েছি। এখন সিফিলিটাম কেন দিতে পারলাম না? যেহেতু বংশগত ভাবে আসছে, সেখানে সিফিলিসের ইতিহাস আছে, সেখানে আমি সিফিলিস দিতে পারি। রাতে হাড়ের ব্যথা, মদের নেশা, গোসা গোসা চুল ওঠে, এটিও সিফিলিস কে কভার করে, কাজেই সেটি আমি দিতে পারি। কিন্তু এখানে নেই তার হতাশা, যে হতাশার কারণে অন্যান্য সব কভার করে, কিন্তু তার ব্যক্তি হিসেবে সেটার চাকরি না পাওয়ার পরে হতাশা কিন্তু কভার করে না। মার্কস দিলাম না কেন? পার্থক্য, এখানে পার্থক্য বলি। সিফিলিসের রোগীরা সাধারণত শারীরিকভাবে জীর্ণ হয়, কিন্তু মানসিক স্তরে গিয়ে শারীরিক যন্ত্রণা প্রাধান্য বেশি থাকে। অরাম্যেতে বিষণ্ণতা এবং ব্যর্থতা বোধ বেশি থাকে। অর্থাৎ এই হতাশা একটা জায়গায়, শারীরিক যন্ত্রণা থাকে সিফিলিটিকে বেশি, কিন্তু অরাম্যেতে মানসিক যন্ত্রণা বেশি থাকে এবং তাদের বিষণ্ণতা বা ডিপ্রেশন বলি, বা তাদের এই যে ফেলিয়ারনেস যেটাকে বলা হয়, বা ব্যর্থতা বোধ, এটি সর্বোচ্চ পর্যায়ে থাকে, যা সিফিলিনামে থাকে না। এরপরে মার্কফল কেন দিলাম না? মুখে দুর্গন্ধ দেখলে না মার্কফল দেওয়াটা ভাবি, মুখে লালা আসে, রাতে বৃদ্ধি, হাড়ের ব্যথা, মার্কফল কভার করে। মার্কফল রোগীরা গরমে বাড়ে, ঠান্ডাতেও বাড়ে, অর্থাৎ মার্কফল রোগীরা উভয় কাতর। এই মানুষটির শুধুমাত্র গরমে বাড়ে, সেটা বাড়ে কিনা আমি জানি না, নিলাম না, আমি ওখানে আমি গেলামই না। কিন্তু আত্মহত্যার প্রবণতা অরামের মতো মার্কসলে নেই। আত্মঘাতী হওয়ার যে টেন্ডেন্সিটা, এতটা মার্কসল সিফিলিটিক মায়াজম কভার করে, কিন্তু এতটা আত্মঘাতী হওয়ার প্রবণতা থাকে না। অতএব কজেশন কভার করে না, অতএব আমরা মার্কসল দিতে পারি না। এই দুটি ওষুধের চেয়ে কজেশনে এগিয়ে হলো অরামমেড, আর সে কারণেই অরামমেডকে বেছে নেওয়া হয়েছে। আশা করি আপনার উত্তরটি সুন্দর প্রশ্ন ছিল, উত্তরটিও ভালো দিয়েছি। আশা করি আপনার পছন্দ হওয়ার মতো কথা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় স্যারকে।
এবং সেই সাথে ধন্যবাদ জানাই প্রশ্নকর্তা ডক্টর সঞ্জয় আচ্ছা, রায়কে পরের- তার সুন্দর প্রশ্ন পরের করার জন্য। আপনার কাছে পরেরটাকে হ্যাঁ, সিনিয়র স্যার। মানুষ। আচ্ছা, আচ্ছা, এবারে আমাদের এখানে ডক্টর পরেশ হালদার স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন। নমস্কার সবাইকে। আজকের এই মহতি আলোচনা, স্যার যে আলোচনা করেন চুলচেরা বিশ্লেষণ, আসলে আমার আলোচনাটা খুবই মনোমুগ্ধকর। এরকম আলোচনা আসলে এই মায়াজের উপর এ পর্যন্ত আমি ক্লাসে কোথাও পাইনি। তো আমি অন্য একটা জিনিস বলবো যে আমরা এখানে যারা ক্লাসে ঢুকি, অন্তত আমরা যারা আমাদের পরিচিত আছে তাদেরকে আরো একটু ইনভাইট করা, নিজেরা মানে আমি করলাম আর একজনে করলে, এরকম সবাইকে যদি আমরা করব, তারপরে তারা যদি আসে বেশ ভালো। এই জন্য আমরা যদি সবাই চেষ্টা করি যে আরো 2-4 জন তাদেরকে ওই যে লিঙ্কটা করার জন্য, দেওয়ার জন্য, আমি সবাইকে বলবো, একটু অনুরোধ করব যাতে আমাদের এখানে আরো বেশি হয়। আর একটা বলবো যে আমাদের এখানে যারা নতুন আসে, এরা যদি তাদের একটু পরিচয় দিয়া যদি একটু বলেন, তাহলে মানে আমরা খুব খুশি হই যে না, তারা নতুন আসছেন। আর এই সঞ্জয় দার প্রশ্নে আমি উত্তরটা পেয়ে গেছি, যেটা আমি করতে চেয়েছিলাম, যে দাদা যে ওষুধটা প্রথম দিল 200, তারপরে যে ওইটা আবার ওই একই ঔষধের পাওয়ার বাড়লো, এইটা কি যে তারা এইটার উপরেই থাইকা যে এই করলো, আচ্ছা, আমি আপনার প্রশ্ন আমি বুঝেছি, উত্তর দিয়ে দিচ্ছি। আপনি যখন দেখবেন আপনার সিলেকশন আপনি অনর, আপনার লজিকে আপনি ঠিক আছেন, প্রশ্ন ওষুধ ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি রিকারেন্ট বলা হয়, অর্থাৎ মধ্যবর্তী ঔষধ, সেখানে পোটেন্সি আপনি বাড়াতে পারেন। অর্থাৎ যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনার সিলেকশন ঠিক আছে, তাহলে এই রোগীর কোনো ধরনের পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে আমার ধারণা ছিল দুর্বল জীবনী শক্তিতে ওষুধ, যেহেতু রোগী একেবারে জীর্ণশীর্ণ হয়ে গেছে, ওষুধ খুব হাই পোটেন্সি ইউজ করা, মারাত্মক হাই পোটেন্সি দেবো না, 200 হাই পোটেন্সি বটে, কিন্তু একেবারে মানে আরো ওষুধ দেবো না। যদি দেখা যেত তার ফিজিক্যালি সে ভালো আছে, মেন্টালি সমস্যা নেই, ফিজিক্যালি তার এই যে হাড়ের ব্যথাটা নেই, তাহলে আমি দিতাম 10 বা 50, কিন্তু সেহেতু বা 1 mg শুরুতেই দেয়নি। কিন্তু আমি যখন দেখলাম যে দেয়ার ইজ নো চেঞ্জ হচ্ছে, তখন আমার ধারণা হচ্ছিল যে আমার আরো ডিপে যাওয়া দরকার, উচ্চ শক্তি না দিলে হবে না মনে হয়। আমি নিশ্চিত যদি এই রোগী 1 mg রেজাল্ট না আসতো, আমি 10 mg দেওয়ার পরে থামতাম, অন্য মেডিসিন ভাবতাম, কিন্তু 1 mg দেওয়াই আমার রেজাল্ট হয়ে গেছে। আজকে 5 মাস বা 6 মাস তার ওষুধ দিচ্ছি না আমি আর। তো আমি এই জন্য রিকারেন্ট ভাবে মাঝখানে আমি উচ্চ শক্তি প্রয়োগ করছি। যখন আমি দেখলাম যে আমার ওষুধ ঠিক আছে, আমি সর্বনা কোনো দিক, আমি এইগুলো আপনার সঙ্গে আলোচনা করবো কেন এইভাবে কেন করতে হয়, এটা আমি পরবর্তী সময় আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আপনারা থাকুন, আশা করি বুঝবেন এগুলো তখন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। অসীম, নমস্কার দাদা। হ্যাঁ, অসীম, ডাক্তার অসীম বারোই। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে দাদা, এই যে আপনি যে বললেন যে কোনো ধরনের ক্ষয়জনিত যে প্রবলেমটা, এটা সিফিলিটিক, সে হাড়ে ক্ষয় হোক বা যে কোনো ধরনের, আমরা যে সাধারণত চিকিৎসার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো দেখতে পাই, যেমন পিএলআইডির প্রবলেম হয়, হার্নিয়েশনের প্রবলেম হয়, বা মায়ালাইটিসের প্রবলেমের যে রোগীগুলো আসে, দেখা যায় সিমটম টোটালিটি করে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে মেডোরিনাম বা কুষ্টিকাম এই ধরনের এই সে রোগীরা যখন ইমপ্রুভ হয় এবং টোটালি কিউরের দিকে যায়, সেই ক্ষেত্রে আমি কোন মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা এই করছে বলে ধরে নেব? খুব সুন্দর প্রশ্ন করছো অসীম। আমরা আমাদের কিছু অজ্ঞতা ছিল এক সময়, এখনো আমরা সেটা থেকে বেরোতে পারি নাই। সেটি হলো, আমরা জানতাম যে পৃথিবীতে নির্দিষ্ট কিছু ওষুধ আছে যেগুলো নির্দিষ্ট মারাজম কভার করে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় সব ওষুধেই কম বেশি অনেকগুলো মারাজম কভার করে।
এমনকি অ্যাকোনাইটের মতো মাছ আমরা জানতাম এক সময় যে অ্যাকোনাইট কোনো মায়াজম বিলং করে না, কিন্তু অ্যাকোনাইটের মতো ওষুধও মায়াজম বিলং করে। অ্যাকোনাইট ওষুধটি সোরা, সাইকোসিস, সিফিলিটিক সবগুলো মায়াজম বিলং করে। এখন মেডোনের মতো ওষুধও সবগুলো মায়াজমকে কভার করে। আর আমরা প্রকৃতপক্ষে যদি ভিতর কাছে কথা বলি, তাহলে আমরা কয়টা রোগীকে প্রপার ওষুধ দিয়ে সুস্থ করতে পারি? আমরা উপশম ঘটাই, প্যালিয়েশনে সাপ্রেশন করি এবং প্যালিয়েশন করি, উপশম আমরা খুঁজেই পাই না, এবং এটিই সঠিক। আমরা যখন দেখি হ্যাঁ মায়োডিসের ব্যথাটা কমে গেছে, সে আরামে আছে, আমরা বলি সে ভালো হয়ে গেছে, কিন্তু তার আদার্স কোনো অন্যদিকে তার শারীরিক সমস্যা মোটেই উন্নতি হয়নি। সেই জায়গাটা কিন্তু প্যালিয়েশন ঘটছে, সাপ্রেশন ঘটছে। এই জায়গাটায় আমরা অসীমদের প্রশ্নটা করতে চাইছে যে আসলে তাহলে আমরা ওষুধ দিলাম মেডোনিয়াম, আমরা সেখানে মেডোনিয়ামে যদি আমাদের হয়তো সিমিলার মেডিসিন হয়ে গেছে, এবং সেখানে মায়াজম যেটা ছিল, সিফিলিটিক মায়াজম তো বিলং করে মেডোনিয়াম, শুধু হচ্ছে সাইকোটিকের রাজা সেটা না, সেখানে মানে মেডোনিয়ামও মানে করে, মানে মেডোনিয়াম সিফিলিটিক মায়াজমকে কভার করে। সেক্ষেত্রে হয়তো আংশিক কাজ করে বসে আছে, কিছু উন্নতি হয়েছে, কিন্তু দেখা গেছে রোগীটি যে প্রপার সিলেকশন না হয়, আর প্রপার সিলেকশন একবারে হয়ও না, একাধিক মেডিসিন অনেক সময় দিতে হয়, কারণ লেয়ার থাকে, লেয়ার গুলো ভাঙতে গেলে একাধিক মেডিসিন একটা রোগীর জন্য অবশ্যই প্রয়োজন হয়। সেটি আমার সে অসীম নিশ্চয়ই কম জানে না। তো বিষয় হলো এটিকে আমরা চূড়ান্ত ভাবে বলতে পারি না যে আমি তো মেডোনিয়াম দিলাম, তো মেডোনিয়াম তো সিফিলিটিক মায়াজম কভার করে, সমস্যা কোথায়? যদি সিফিলিটিক মায়াজমের ওষুধ তার দেওয়া প্রয়োজন হয়, সে তো হয়ে গেছে সিলেকশনে, অন্যান্য লক্ষণের ভিত্তিতে যে ওষুধ আসছে সেখানে সিফিলিটিক মায়াজম কভার করছে। নির্মল আরোগ্যতা আমরা আসলে খুব কম দেখি, নির্মল আরোগ্য যাকে বলা হয় সেটা তো আমরা একদম দেখি না বললে চলে, খুব কম। তো ঠিক আছে, এরপরে আর কারো কোনো কথা আছে? পরেশ, যদি কারো কোনো কথা না থাকে তাহলে আমরা বিদায় নেব। হ্যাঁ স্যার, সম্মানিত সুধী মণ্ডলী, আর কারো কোনো কথা থাকলে কাইন্ডলি আপনারা হ্যান্ড রেজ করুন। এবং রতনদা আছে, রতনদা কিছু বলেন। রতনদা আপনি কিছু বলুন ভাই, আপনি আসেন শুধু যান, কিছু বলেন না। ডাক্তার রতন হালদার। নমস্কার সবাইকে। দাদা, আপনার কথা গুলো শুনতেই খুব আনন্দ লাগে, ভালো লাগে এবং শুনে তৃপ্ত হই। আর যেসব প্রশ্ন মনে উকি দিচ্ছিল তা অন্যান্য ডাক্তারগণ অবশ্য বলে ফেলছে। আমার একটা ছিল অবশ্য, ওই যে মানে সিভিলিস সম্পর্কে, ওই যে সিভিলি নাম দিলেন না কেন, তার সেই উত্তরগুলো আমি খুব সুন্দরভাবেই পেলাম দাদা। হ্যাঁ, বিশেষ করে যে আপনি মেন্টাল যে এগুলোর উপর, লক্ষণের সিমটমের উপর আপনি বেশ দিয়েছেন, জোর দিয়েছেন। এজন্য আপনি ওই নিয়েছেন মার্কস, আপনার কি ওই ফল নিলেন না, বা ওই বা অন্য ওষুধ নিলেন না, অরাম মেটালিকাম নিলেন। এটা খুব ভালো লেগেছে যে মানসিক লক্ষণগুলো, এগুলো যে হোমিওপ্যাথিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা আপনার বক্তব্যে আরো সুস্পষ্ট হলো দাদা। খুবই ভালো লাগলো আপনার কথা। আমি চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে, যারা প্রশ্ন করেন এবং আপনি উত্তর দিচ্ছেন, এগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। অপূর্ব দাদা, অপূর্ব। এখন আপনার বই কবে প্রকাশিত হবে সেই অপেক্ষায় আমরা আছি। নমস্কার দাদা। আচ্ছা, অসীম হালদার মনে হয় প্রশ্ন বরিশাল থেকে। অসীম হালদার কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে উত্তর দেবো, বেরোবো, কিন্তু বেশি রাত কাজ করবো না। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন সুদীপ্ত বাবু।
স্যার ওই রোগীলিপি তৈরির ক্ষেত্রে যে স্যার ওই সেন্সেশন অনুভূতির যে ব্যাপারটা আমরা নোটে নিব স্যার, সেটা কি স্যার রোগী যে সমস্যা নিয়ে আসে সেই রোগের অনুভূতি, নাকি স্যার তার সার্বিক যে দৈহিক অনুভূতি, মানসিক অনুভূতি, এটা নোট করব স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বলতে আমরা সবসময় একদম আমাদের চিকিৎসা হচ্ছে হোলিস্টিক ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা, এবং আমরা একটা ব্যক্তিকে একেবারে টোটাল ওই সামগ্রিক যে মানুষটির সামগ্রিক চিত্রটা তুলতে চাই, সেখানে ফিজিক্যাল এবং মেন্টাল দুই দিকেই আসা উচিত। আর সেন্সেশনটা, সে তার পায়ের সমস্যা নিয়ে আসছে আপনার কাছে বা গ্যাসের সমস্যা নিয়ে আসছে, যে তার মনের উপরে কি প্রভাব পড়ছে, কেমন তার মন লাগে, এই মানসিক যে সেন্সেশন, মেন্টাল এবং ফিজিক্যাল দুটোর দিকেই আসবে সেন্সেশন। স্যার এইটা তো স্যার ওই যে 5 নাম্বারের 6 নাম্বার পয়েন্টে মেন্টাল আর ফিজিক্যাল দুইটা চলে আসে, তাহলে স্যার ওই সেন্সেশন কি ওই 5-6 দুইটার না না, আমরা ওইখানে আমি তো যেখানে সাজিয়েছি সেন্সেশনে, সেখানে কিন্তু তার, আমি যে রোগী যখন বর্ণনা করে তার রোগ যন্ত্রণার কথা, সেই জায়গাটার কথা বলছি আমি। অর্থাৎ রোগ যন্ত্রণার কথা বলতে গিয়ে সে কি কি, যেমন সে তার পেটে ব্যথা, ডাক্তারবাবু কি বলবো, আমার যখন পেটেটা ব্যথাটা হয় না, তখন আমার না মানে ভিতরে মনে হয় কি কামড়ায়, এই যে তার অনুভূতিটা কেমন কামড়ায়। বা আমি যখন খাবার খেতে যাই তখন গলাটা মনে হয় চেপে ধরে, গলাটা মনে হয় খাবারটা আটকে যায়, দ্যাটস তার সেন্সেশন, ইন্টারাপ্টেড কন্ডিশন, দ্যাটস তার সেন্সেশন। এইগুলোই আমি ওখানে বলার চেষ্টা করেছি। স্যার রোগী দ্বারা প্রকাশিত অনুভূতি, সেন্সেশন। ভেরি গুড, ধন্যবাদ স্যার। আচ্ছা দাদা আরেকটু বিষয়, আমরা যে একিউট যে ডিজিজ গুলো, এগুলো কি আমরা ওই যেটা ফিজিক্যাল যে সিমটম এর উপরে বেশি ভিত্তি করব, যেগুলা একিউট? আর দাদা এই উত্তরটা আমরা দিচ্ছি, কারণ একুইট কেসে আমি আপনার প্রশ্ন করছি, আমি একুইট কেস নিয়ে কথা বলবো এরপরেই, এই মায়োজমের পরে একুইট কেস, তারপর ক্রনিক কেস নিয়ে আলোচনা শুরু করবো। তো একুইট কেসে আমি দেখিয়েছিলাম কতগুলো আমাদের অ্যাফোরিজম আছে, এবং অ্যাফোরিজমে 12টা অ্যাফোরিজমে আমাদের একুইটের কথা আছে অর্গানে, এবং আমি সেখানে দেখিয়েছি একুইট কেসে আমরা সবসময় দেখি এক্সাইটিং কজ, কি কারণে সে মানে আক্রান্ত হয়েছে, সেই জায়গাটা আমরা খুব গুরুত্ব দিই। পজিশন অবশ্যই গুরুত্বপূর্ণ, একুইট কেসে আমাদের এক্সাইটিং কজ, কি কারণে সে আজকে রোগীটা হলো হঠাৎ করে। একুইট তো আসলে, একুইট কথা অর্থ আমরা বুঝি তরুণ, আসলে একুইট কথা অর্থ সাংঘাতিক। তো এটা আমরা ওই 3-4 ক্লাস পরেই একুইট নিয়ে যখন কথা বলবো, তখন এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে আশা করি। এরপরে ডক্টর অসীম হালদার, হ্যাঁ, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। নমস্কার, নমস্কার স্যারকে এবং আমার নমস্কার সকল ডাক্তার দাদাদের। আমি আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। আজকের স্যার যে আলোচনা করলো এটা আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে, এবং এইভাবে যদি স্যারে আমাদের আরো আলোচনা করছে এবং আরো ভবিষ্যতে সুন্দর সুন্দর আলোচনা করবে এবং আমরা শুনবো। কিন্তু আমার ডাক্তার দাদাদের উপরে একটা অনুরোধ থাকবে, স্যার তো ব্যস্ত থাকেন, তারপরও আমরা যেন এই আজকের যেমন 8টায় ক্লাসের বাংলাদেশি সময় 8টা, ইন্ডিয়া 7:30টায় সময় দিয়েছে, কিন্তু দেখা গেছে ক্লাস শুরু হইতে হইতে 8টা 45 বেজে গেছে। কিন্তু আমাদের আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, শীতের দিন আর যেদিন প্রতিদিন প্রত্যেক রবিবার তো এই ক্লাসটা হবে, তাই আপনারা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যদি একটু সবাই লিংক ওপেন করার সঙ্গে সঙ্গে যদি জয়েন করেন, তাহলে স্যার আমাদের বেশি সময় দিতে পারবেন এবং আমরা বেশি সময় থাকতে আমরা ক্লাসটা শুনতে পারবো বা বুঝতে পারবো। এই বলে আমি স্যারকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে যেন আমরা একটু সবাই, আগামী ক্লাসে কি আলোচনা হবে? মায়াজম নিয়ে কথা বলবো না একটা ওষুধ নিয়ে কথা বলবো মাঝখানে? সন্তোষ দা তো কিছু স্যার আমি একটা বলি স্যার, আপনি যে স্যার সোরা সিভিলিস সাইকোসিস, আগামী ক্লাসটা টিউবারকুলোস মায়াজম নিয়ে স্যার আপনি একটু আলোচনা করেন, তারপরে আপনি ক্রনিকে একুরেট, তারপরে ক্রনিক কেসে আলোচনা করবেন স্যার। এটা আমার পক্ষ থেকে আমি বললাম। আচ্ছা,
নমস্কার সকল ডাক্তার দাদাদের। আপনি কারোর মাধ্যমে থাকলে প্রকাশ করতে পারেন ক্লাসে। শোনেন, আমি একটা কথা সবসময় বলি, আমার বাসন ভঙ্গি বা কথা বলার জড়তা আছে, আমি নিজে জানি। ছোটবেলায় আমার কথা বলার আরো সমস্যা ছিল, তো তারপরেও আমি মূল বিষয়টা বলতে চাই। আমার কণ্ঠে জড়তা আছে, সুন্দরভাবে কথা বলতে পারি না আমি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, সেটা আপনাদের বুঝতে কষ্ট হলে সেটা বলবেন, স্যার এভাবে বললে একটু ভালো হয়, তাড়াতাড়ি বললে ভালো, আসতে বললে ভালো হয়। আমার কথায় জড়তা আছে আমি জানি, তো সেটি আপনারা বলবেন, সংকোচ করবেন না। তাহলে আমি চেষ্টা করবো সেভাবে সংশোধিত ভাবে কথা বলার জন্য। দাদা আপনি যেভাবেই বলেন না কেন, যেভাবেই মনে করেন না, কিন্তু আমাদের আপনি যখন ক্লাস নেন তখন মনে হয় কি সময়টা খুব তাড়াতাড়ি যায়, মানে শুনতে আরো ইচ্ছা করে। কাজে আপনি ওইটাই করেন, আমাদের শোনার খুব আগ্রহ, এবং আপনি যেভাবে বলেন আমাদের শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে আর কথা আসলে পরে বিদায় নিই আমরা, না? হ্যাঁ স্যার, অসীম দা যে কথাগুলো বললো আসলে সে কথাগুলো অত্যন্ত মূল্যবান, যে আমরা যদি সঠিক টাইমে আমরা ক্লাসে উপস্থাপন হতে পারি এবং স্যার ক্লাস শুরু করতে পারেন, তো আমরা স্যারের কাছ থেকে তার মূল্যবান সময়গুলো আমরা বেশি পাবো এবং বেশি করে জ্ঞান অর্জন করতে পারবো, এবং সেই সাথে সাথে আমাদের সময়ের মধ্যেই আমাদের ক্লাসগুলো স্যার শেষ করতে পারবে। আচ্ছা, আমি পরে একটা কথা বলি একটু মাঝপথে। হ্যাঁ হ্যাঁ স্যার, যারা আছেন, অনেকে নতুন আছেন, আপনাদের অনুরোধ রাখবো, আপনারা হয়তো অন্য মাধ্যমে লিংক পেয়ে আসছেন, আপনারা সরাসরি আমাদের এখানে গ্রুপে ফোন নাম্বার এবং নাম দিয়ে দিলে সরাসরি আপনাদের মোবাইলে এর এটা যাবে, নোটিফিকেশনটা যাবে। কাজে আমার অনুরোধ থাকবে, যারা নতুন আসছেন তারা এই গ্রুপে নাম লিখে এবং ফোন নাম্বারটা গোড়া থেকে আপনি সেটাও লিখে দিতে পারেন, এই গ্রুপে দিয়ে দিন তাহলে। এবং আপনাদের সবাই কাছে অনুরোধ থাকবে, এই গ্রুপটাকে আরেকটু যেন আমরা, সদস্য সংখ্যা আমাদের তো কম, সবাই এখানে নাম লিখে দিলে আমরা বুঝতে পারবো, আমরা সম্মিলিত ভাবে একটা ভালো কাজের দিকে আগানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন। দাদা সবাই যে যেভাবে পারে লিংকটা দিয়ে আমরা এখানে যাতে লিংক দেওয়ার তো এই গ্রুপের সদস্য সংখ্যা বাড়লে কি হয়, একসঙ্গে ধরেন 100 লোক থাকলে একসঙ্গে চলে যায়, সুবিধা হয় বেশি। তো যাই হোক, সেভাবে করেন, এই অনুরোধ রইল সবার জন্য। আচ্ছা, অনিমা আমার ছোট বোনের নাম অনিমা কে আমি একটু জানতে চাই, অনিমা দিদির সঙ্গে কথা বলতে চাই একটু। হ্যালো অনিমা দিদি, আপনি একটু কথা বলবেন? মানে আমি একটু, আমার যে পরের বোন, ইমিডিয়েটলি বোন, তার নাম ছিল অনিমা, আমার ইমিডিয়েট আমার 3 বছরের ছোট ছিল। ও মারা গেছে প্রায় 33 বছর আগে, 33 বেশি, হ্যাঁ 33 এরকম, 33 বছর আগে মারা গেছে। ও এখন থাকলে ওর বয়স থাকতো 55 বছর। তো ওর 3টা ছেলে মেয়ে রেখে চলে গেছেন। অনিমা নামটা দেখলে আমার একটু মানে লাগে, আবেগ আসে। এই অনিমা সঙ্গে কথা বলতে চাইলাম, একটু বললো না কথা। যাই হোক, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার নমস্কার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ায়। কোথায়? পশ্চিম বাংলা, নদিয়া জেলায়, চাকদায় বাড়ি আমার। বলছি, আমার ছোট বোন ছিল তো, ও খুব অল্প বয়সে প্রায় 33 বছর আগে সে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ওর 3টে ছেলে মেয়ে, ছোট বাচ্চার বয়স ছিল 3 মাস, সেই সময় সে মারা গেছে। তো তার বড় ছেলেকে বিয়ে দিলাম আমরা কয়েকদিন আগে, 15 দিন আগে। তো অনিমা নামটা দেখলে আমার একটু মানে জাগে আর কি, আবেগ জাগে। ছোট বোন ছিল তো, আমার 3 বছরের ছোট ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। ছোট বোনের মতো ভাববেন। সেই আর কি। হোক, অনিমা তো আমার বোন, সবাই এই যে বাংলাদেশে
ইয়াসির আছে না, অনিমা রায় গান গায় রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হ্যাঁ ওকে আমি ওর লাইভ অনুষ্ঠানে আবার ফোন করছি অনিমাকে। তারপরে আমি বলছি আমার কথাটা তাকে, সে এরপরে অনেকবার আমার সঙ্গে কথা বলছে পার্সোনাল ফোন দিয়ে। আমিও মাঝে মাঝে কথা বলতাম, ইদানিং আর যোগাযোগ হচ্ছে না। আমি বলতাম যে আমি আপনাকে আমার ছোট বোনের মতোই আমি ভাবি, সব সময় সেভাবেই দেখি। তো এইভাবে আমার ভালো লাগতো আসলে, ওই নামটা দেখলে আমার একটু দুর্বলতা কাজ করে। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই। পরে আমরা শেষ করি কেমন? হ্যাঁ স্যার, ওই ধন্যবাদ। বিজয় দা কিছু বলতে চাচ্ছিল স্যার। বিজয় দা, হ্যাঁ বলুন বলুন বলুন। জি, ধন্যবাদ জানাই পরের দাকে, আজকে সঞ্চালক এবং আমাদের আজকের মুখ্য আলোচক আমাদের ডক্টর নিহার রঞ্জন রায় স্যারকে, এত সুন্দর মায়াজমের উপর আলোচনা করছেন, বিশেষ করে সিভিলিস মায়াজম। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে আজকে একটা নাম্বার এখানে দিছি কল ইন মেসেজে, পরের দা একটু এই ছেলেটারে অ্যাড করে নেবেন, আমার পরিচিত। হ্যাঁ, আর স্যারকে অনুরোধ থাকবে যে চারজন গ্রুপ কল দেন, যদি একটু নাম্বারটা অ্যাড করে নিলে ওর কাছেও কলটা যায়। ওরা বেশ কয়েকদিন অনুরোধ করছি যে তুমি এখানে থাকো, স্যার আলোচনা শুনো, আর যে বিষয় নিয়েই বলুক এতে কিছু না কিছু শিখবা। তো স্যারের প্রতি অনুরোধ থাকবে যে গ্রুপ কলে যাতে ও যুক্ত হইতে পারে, একটু অ্যাড করে। আর পরের স্যারের প্রতি অনুরোধ থাকবে যে একটু গ্রুপে অ্যাড করে নিয়ে। ধন্যবাদ স্যার। আচ্ছা, পরে বিদায় দিই আমরা সবাই, না শেষ করো। অন্তত কিছু বললেন না, আমরা বিদায় নিলাম। এটা কিন্তু বাস্তব 100 পরে শেষ করো। স্যার আপনার কি গোপালগঞ্জে বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি গোপালগঞ্জে